তো গত ক্লাসে আমরা কোয়াড্রেটিক ফিল্ড পড়ছিলাম এবং কোয়াড্রেটিক ফিল্ডের অনেকগুলো প্রপার্টি আমরা প্রমাণ করেছি। তো ডিফাইনিং ইকুয়েশন এবং সম্ভবত এই পর্যন্ত আমরা শেষ করেছিলাম স্লাইড 6। তো আজকে হচ্ছে স্লাইড 7 থেকে শুরু করব। কোয়াড্রেটিক ফিল্ড স্লাইড 7-এ আসলে প্রথমেই একটা থিওরেম দিয়ে শুরু হয়েছে। তো ভয় পাওয়ার কিছু নাই, এগুলো আসলে খুবই মানে এই প্রমাণগুলো যদি তোমরা দেখে থাকো গত ক্লাসের প্রমাণগুলো বা আজকের গুলো, দেখবা যে খুবই ছোট ছোট, যেগুলো একটু ডিফিকাল্ট প্রমাণ সেগুলো আমি অবভিয়াসলি তোমাদের অবশ্যই হিন্টস দিয়ে দিব বা একটু ব্যাখ্যা করে দিব। তো এখানেও এরকম একটা থিওরেম আছে যে আমরা যে কনজুগেট পড়েছিলাম সেই কনজুগেটের কিছু রিলেটেড কিছু থিওরেম দেওয়া আছে যে কোনো দুইটা কোয়াড্রেটিক নাম্বারের জন্য এই কথাগুলো সত্য হবে, এই যে কি বলে কনজুগেটের যে ব্যাপারগুলো। তো এগুলো তোমরা নিজেরা দেখলেই বুঝবা। এবং এখানে এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ যে যদি একটা নাম্বার যদি রেশনাল হয়, অর্থাৎ তার যদি ইরেশনাল পার্ট না থাকে, তাহলে ওই নাম্বার এবং তার কনজুগেটের ভ্যালু সেম হবে। এটা বুঝতেই পারতেছো, যেহেতু তার আর সাইন চেঞ্জ করার কিছু নাই, তার তো ইরেশনাল পার্টটা নাই। তো এটাও হ্যারল্ড এম স্টার্কের 261-এ পেয়ে যাবা, এটা নিজেরা দেখবা। নেক্সট আমাদের নতুন যে ডেফিনেশনটা আসতেছে সেটা হচ্ছে নর্ম কাকে বলে বা নর্ম দিয়ে আমরা কি বুঝি। এই নর্মের জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ, এটা আসলে অনেক জায়গাতেই লাগবে। সো এটা একটু মনোযোগ দিয়ে দেখো যে কোন একটা নর্মটা কাইন্ড অফ আমাদের রিয়েল নাম্বার বা সেট অফ রেশনাল নাম্বার কিউ এর ক্ষেত্রে আমরা যে অ্যাবসলিউট ভ্যালু ডিফাইন করি না, যে একটা নাম্বারের অ্যাবসলিউট ভ্যালু কি, সে অনেকটা কাইন্ড অফ সেটার মতো, ঠিক আছে, যে ডিস্টেন্স কতখানি, অনেকটা সেটার মতো। কোনো একটা নাম্বার আলফা যদি দেয়া থাকে, কোয়াড্রেটিক নাম্বার কোয়াড্রেটিক ফিল্ডে আছে, তাহলে তার নর্মটাকে আমরা ডিফাইন করি হচ্ছে ওই আলফার সাথে জাস্ট আলফার যে কনজুগেট সেটাকে গুণ করলে গুণফলটা যা হবে সেটাই হচ্ছে ওই আলফার নর্ম বলি আমরা, ঠিক আছে। তো সুতরাং ধরো √2 যদি একটা নাম্বার থাকে তোমার কোনো একটা কোয়াড্রেটিক ফিল্ডে, যেমন কিউ√2 তে কিউ√2 আছে, তাহলে √2 এর কনজুগেটটা হচ্ছে -√2, এবং তাহলে এই দুজনের গুণফল যেটা সেটাই হবে হচ্ছে আমার দ্যাট মিনস গুণফল যেটা -2, সেটাই হচ্ছে নর্ম অফ √2, ঠিক আছে, √2 এর নর্ম। তো এইভাবে আমরা হচ্ছে নর্ম ডিফাইন করি যে আলফা এবং আলফার কনজুগেটের গুণফল। তো এখানে একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন, এটা খুবই শর্ট একটা প্রমাণ। তোমাকে দেখাতে হবে যে কনজুগেটের যে নর্ম আর ওই সংখ্যাটার নিজের নর্ম দুইটা আসলে সেম। তো এটা আসলে বাই ডেফিনেশন থেকেই আমরা দেখাতে পারি। নর্ম অফ যে কোনো একটা নাম্বারের কনজুগেটের ডেফিনেশন হচ্ছে ওই নাম্বার ইনটু তার কনজুগেট, এই যে অ্যাকর্ডিং টু দিস ডেফিনেশন, যে নর্ম অফ আলফা সমান সমান আলফা ইনটু আলফার বার। তাহলে এখানে নর্ম অফ আলফা বার যেটা কনজুগেট সেটা হবে আলফা বার ইনটু আলফা বারের বার। তো তাহলে আলফা বারের বার, এই যে দেখো এই যে 69 থিওরেমে আলফা বারের বার নিলে তুমি আলফাই পাবা, কনজুগেট দুইবার করলে ওটাই ফিরে আসবে। তার মানে এটাকে আমরা লিখতে পারি আলফা বার ইনটু আলফা, দ্যাট মিনস আলফা ইনটু আলফা বার। যেহেতু কোয়াড্রেটিক ফিল্ড, সো কোয়াড্রেটিক ফিল্ডের মধ্যে আমি অ্যাবিলিয়ান প্রপার্টি স্যাটিসফাই করে কমিউটেটিভ, সুতরাং আমরা প্রোডাক্টটা উল্টা করে লিখতে পারি আলফা ইনটু আলফা বার হুইচ ইজ ইকুয়ালস টু নর্ম অফ আলফা, ঠিক আছে। সো খুবই ছোট একটা কোয়েশ্চেন, পরীক্ষায় 1-2 মার্কের জন্য খুবই গুরুত্বপূর্ণ বা ভাইবার জন্য খুব গুরুত্বপূর্ণ, ঠিক আছে। আচ্ছা, তো নেক্সট থিওরেম 70-তে যেটা বলা হয়েছে, এই যে নর্ম আমরা ডিফাইন করলাম এই মাত্র, সেই নর্মের কিছু প্রপার্টি এখানে প্রুফ করতে বলা হয়েছে, যে কোনো রেশনাল নাম্বারের জন্য নর্মটা আসলে হবে ওই নাম্বারের স্কয়ার। এটা বুঝতেই পারতেছো, যেহেতু নর্ম অফ এ, এখানে এ যদি আমার রেশনাল নাম্বার হয় তাহলে তার তো আর ইরেশনাল পার্ট নাই, মানে এই পার্টটা জিরো, জিরো ইন্টু √d, এই পার্টটা তাহলে নাই, তার মানে এখানে সাইন চেঞ্জ করার কিছু নাই। তাহলে অন্যভাবে বললে এ আর এ ইন্টু এ বার, তো এ বার হচ্ছে এ নিজেই, তার মানে এ ইন্টু এ দ্যাট মিনস এ স্কোয়ার, ঠিক আছে। তো এটাও প্রমাণ হয়ে গেল। তো এগুলো আসলে এই যে যেরকম দেখাচ্ছি এরকম ছোট ছোটই প্রমাণ, ঠিক আছে। তোমার বইটা খুললেই দেখবা যে এই যে প্রত্যেকটা পার্ট, এখানে থিওরেম দেখে অনেক বড় মনে হচ্ছে স্টেটমেন্ট, বাট আসলে প্রত্যেকটা স্টেটমেন্টের প্রমাণই খুব ছোট ছোট 2-3 লাইনে। তো এইগুলো নিজেরা দেখলেই প্রমাণ করতে পারবা। এবং এখানে এই প্রপার্টিটা আমাদের খুব কাজে লাগবে, সেটা হচ্ছে যে আহ যদি হচ্ছে ডি নেগেটিভ হয় তাহলে নর্ম ওই ওই কোয়াড্রেটিক ফিল্ডে, অর্থাৎ আমরা যদি ধরো কিউ√1 যেটা সেটা চিন্তা করি, তাহলে অর্থাৎ নেগেটিভ যে কোনো ডি এর জন্য তুমি যে কোয়াড্রেটিক ফিল্ড পাবা সেই কোয়াড্রেটিক ফিল্ডের যে কোনো নাম্বারের নর্ম সবসময় পজিটিভ সংখ্যা হবে, ঠিক আছে।
আর আরো দুইটা প্রপার্টি, এই দুটাও খুব গুরুত্বপূর্ণ, যে দুইটা সংখ্যার গুণফলের নর্ম তাদের আলাদা আলাদা নর্মের গুণফলের সমান, আর তাদের ভাগফলের নর্ম তাদের আলাদা আলাদা নর্মের ভাগফলের সমান। সো এই জিনিসগুলো আমাদের মাথায় রাখতে হবে, এই জিনিসগুলো ইউজ করে আমরা পরবর্তীতে আরো অনেক জিনিস প্রমাণ করব, ঠিক আছে? আচ্ছা, তো নেক্সট যেটা আসতেছে যে এখন আমরা কোয়াড্রেটিক ফিল্ড কি বলতে কি বুঝি সেটা আমরা জানি, অর্থাৎ এক্সটেনশনটা আমরা বুঝতে পারছি কি কি নাম্বার এখানে আছে বা নাই। তো এখন আমাদের ইন্টিজারের কনসেপ্টটাকেও একটু এক্সটেন্ড করতে হবে, কারণ আমাদের নর্মাল যে কিউ যেটা ছিল সেট অফ রেশনালস, সেখানে যে ইন্টিজার গুলো ছিল সেগুলো শুধু জেড এর যে এলিমেন্ট গুলো সেগুলো ছিল এটার মধ্যকার ইন্টিজার গুলো। কিন্তু এখন যেহেতু আমরা কিউটাকে এক্সটেন্ড করছি, সো আমাদের ওই শুধু ওই সংখ্যাগুলোকেই ইন্টিজার ধরলে আসলে দেখা যায় যে ঝামেলা হয়, স্ট্রাকচারটা প্রবলেম হয়। আসলে এই জিনিসগুলো না মানে একটু তোমাদের কাছে অ্যাবস্ট্রাক্ট লাগতে পারে, যেহেতু আসলে মনে হচ্ছে যে কি ব্যাপার, মানে ইচ্ছা মতো আমরা ডিফাইন করতেছি, যখন যেটা ইচ্ছা একবার এটাকে ইন্টিজার বলতেছি, একবার এটাকে ইন্টিজার বলতেছি। আসলে ব্যাপারটা হলো যে এই টপিকগুলো একভাবে চিন্তা করলে এরকমই যে যখন যেটা ইচ্ছা সেটা ডিফাইন করতেছি, বাট এই ডিফাইনের পিছনে কারণ আছে, মানে যেইভাবে ডিফাইন করলে তোমার এই স্ট্রাকচারটা লজিক্যাল হবে, ঠিক আছে? অর্থাৎ তুমি পরবর্তীতে কোনো দেখবা যে একটা জায়গায় আরেকটার সাথে একটা ল আরেকটা ল এর সাথে ক্ল্যাশ করতেছে না, কন্ট্রাডিক্টরি হচ্ছে না, এইভাবে এই স্ট্রাকচার গুলো গঠন করা, এগুলো অ্যাবস্ট্রাক্ট স্ট্রাকচার। এখন প্রশ্ন হচ্ছে অ্যাবস্ট্রাক্ট স্ট্রাকচারের কি দরকার? কারণ হচ্ছে এগুলো অনেক ক্ষেত্রেই দেখা যায় যে আমাদের কাজে লাগে, অর্থাৎ প্রবলেম সলভ করতে কাজে লাগে। ফর এক্সাম্পল, যে আমি তোমাদের কমপ্লেক্স নাম্বারের বেলায় বলে আসছি যে √1 এটাকেও মানুষ অনেকদিনই এটাকে অ্যাবস্ট্রাক্ট এবং বাজে কি বলবো মানে ইডিওটিক জিনিসপত্র হিসেবে চিন্তা করে আসছি, যে এটা হয় না, এইটা চিন্তা করার কোনো মানে নাই। এই ধরনের হিস্ট্রিতে আছে, অনেক বড় বড় ম্যাথমেটিশিয়ানও এইভাবে বলছে, ঠিক আছে, যে এটা হচ্ছে মানে ক্রেজি আইডিয়া। বাট পরবর্তীতে এখন আমরা এই কমপ্লেক্স নাম্বার ইউজ করে কিন্তু অনেক ধরনের অঙ্কই খুব সহজে সলভ করতে পারি, প্রবলেম, ফিজিক্যাল প্রবলেম, মানে ফিজিক্যাল ফেনোমেনা যেগুলো হচ্ছে আমরা মডেলিং করতে গেলে সেগুলোর অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন যখন আমরা মডেলিং করি সেগুলো সলিউশন হিসেবে দেখা যায় যে কমপ্লেক্স নাম্বার যখন আসে তখন আমাদের ক্যালকুলেশন করতে সুবিধা হয়, ঠিক আছে? তো সো এই এই যে যে কনসেপ্ট গুলো এগুলো হচ্ছে টুলস, ম্যাথমেটিক্স এর যে কনসেপ্ট গুলো এগুলো হচ্ছে টুলস, এগুলো ইউজ করে আমরা এই কোন একটা পার্টিকুলার প্রবলেম সলভ মানে সুবিধা হয় আমাদের, সেই জন্য আমরা এই টুলস গুলো জেনারেট করি। তবে ইচ্ছা মতো জেনারেট করি ব্যাপারটা বলাটা আসলে ঠিক, যেভাবে জেনারেট করলে এই রুল গুলো মানে স্টেবল হবে এবং হচ্ছে একটা আরেকটার সাথে অ্যাগ্রি করবে আর কি, ঠিক আছে, কনসিস্টেন্ট হবে, সেইভাবে আমরা এক্সটেনশনটা করি। এই যে কোয়াড্রেটিক ফিল্ডটাকে এক্সটেনশন করে যে সরি রেশনাল নাম্বার সেটটাকে এক্সটেনশন করে কোয়াড্রেটিক ফিল্ড করলাম, এটারও অ্যাপ্লিকেশন আছে। যে তোমার হচ্ছে যে ডায়াফেন্টাইন ইকুয়েশন, আমরা তো সিঙ্গেল মানে লিনিয়ার ডায়াফেন্টাইন ইকুয়েশন পড়ছি, নন লিনিয়ার ডায়াফেন্টাইন ইকুয়েশন সলভের ক্ষেত্রে এই কোয়াড্রেটিক ফিল্ডের আইডিয়াগুলো কাজে লাগে। তারপরে হচ্ছে এই যে Q√-1 যে কোয়াড্রেটিক ফিল্ড, এটার যে ইন্টিজার গুলো সেগুলোকে গাউসিয়ান ইন্টিজার বলা হয়। এবং আমরা যে সাম অফ স্কোয়ারস পড়ে আসছিলাম, সেই সাম অফ স্কোয়ারস থিওরেমের প্রুফ গুলো এই গাউসিয়ান ইন্টিজার দিয়ে আরো সহজে করা যায়, ঠিক আছে, যদি তোমার গাউসিয়ান ইন্টিজার সম্পর্কে আইডিয়া থাকে। তো আসলে এই জন্য আসলে এই মানে এক্সটেনশনের কোনো শেষ নাই, তুমি লজিক্যালি যত পারো এক্সটেনশন করো, এবং কখন কোনটা কোন জায়গায় কাজে লাগবে মানুষ আসলে কাজে লাগানোর চিন্তা থেকেও অনেক কিছু আবিষ্কার করে, আবার হচ্ছে যে কিউরিসিটি থেকে, কৌতূহল থেকেও আবিষ্কার করে, পরে দেখা যায় সেটা কোনো না কোনো জায়গায় কাজে লেগে যাচ্ছে, ঠিক আছে? আচ্ছা, তো এখন আমরা যেটা বলতে চাচ্ছি যে আমাদের ইন্টিজারের যে কনসেপ্টটা আছে, আমাদের সেট অফ রেশনালে আমরা হচ্ছে ইন্টিজার গুলো আমরা চিনি অভ্যস্ত, পূর্ণ সংখ্যাগুলো জেড এর যেগুলো পজিটিভ বা নেগেটিভ, এগুলোকে আমরা ইন্টিজার বলে অভ্যস্ত। তো বাট কোয়াড্রেটিক ফিল্ডে ইন্টিজারের সংখ্যাটা একটু ডিফারেন্ট। এখানে আমরা ইন্টিজার গুলোকে এমন ভাবে এক্সটেন্ড করব যেন আমাদের এই যে জেড এর যে ইন্টিজার গুলো ছিল, মানে আমরা ইউজুয়াল যে ইন্টিজার, সেগুলোও ইন্টিজার হিসেবে থাকবে, সাথে আরো কিছু নাম্বারও ইন্টিজার বলে আমরা অবহিত মানে কি বলবো মানে দাবি করব, ঠিক আছে, বা নাম দিব। তো দেখি কিভাবে এখানে ডিফাইন করা হয়েছে যে যে কোনো একটা নাম্বার, কোয়াড্রেটিক ফিল্ডের একটা নাম্বারকে আমরা কোয়াড্রেটিক ইন্টিজার বলতে পারি, বা আরো সংক্ষেপে ইন্টিজারই বলি। আসলে কোয়াড্রেটিক ইন্টিজার বলা দরকার নেই, শুধু ইন্টিজার বলি যদি এটা হচ্ছে, এক নম্বর শর্ত হচ্ছে যদি এটা জেড এ থাকে, ঠিক আছে, জেড এ থাকলে মানে অর্থাৎ ইউজুয়াল ইন্টিজার হলে সেটা কোয়াড্রেটিক ফিল্ডেও ইন্টিজারই হবে, ঠিক আছে, ওকে। এটা হচ্ছে একটা গেল। আরেকটা হচ্ছে যদি এটা না হয়, তাহলে আরেকটা শর্ত হচ্ছে যে এটা যদি না হয় তাহলে অথবা এই যে আমরা বলছিলাম প্রত্যেকটা নাম্বারের একটা ডিফাইনিং ইকুয়েশন থাকে,
এটা আগের লেকচারে বলছিলাম। সো ওই ডিফাইনিং ইকুয়েশনের যে ওই যে এক্স স্কোয়ারের যে কোফিসিয়েন্টটা ডিফাইনিং ইকুয়েশনে, এই এক্স স্কোয়ারের কোফিসিয়েন্টটা অবশ্যই 1 হইতে হবে, ঠিক আছে? এক্স স্কোয়ার ইন দ্য ডিফাইনিং ইকুয়েশন ফর আলফা ইজ 1, দ্য কোফিসিয়েন্ট অফ এক্স স্কোয়ার, এটা 1 হওয়া লাগবে। অর্থাৎ আমাদের এটার আর একটা নাম ছিল যে কোনো একটা পলিনোমিয়ালের ইকুয়েশনের হাইয়েস্ট ডিগ্রি টার্ম যেটা, ঠিক আছে, সেই টার্মের কোফিসিয়েন্ট যদি 1 হয় তাহলে সেই পলিনোমিয়ালটাকে আমরা মনিক পলিনোমিয়াল বলি। তোমাদের মনে আছে কিনা আমি জানি না, বা ফার্স্ট ইয়ারে পড়াইছিলাম কিনা আমার খেয়াল নাই। যদি কোনো একটা পলিনোমিয়ালের ধরো nth ডিগ্রি পলিনোমিয়াল, তাহলে তার x টু দি পাওয়ার n তো একটা টার্ম থাকবে, সেটার কোফিসিয়েন্টটা যদি 1 হয় আর বাকি কোফিসিয়েন্ট নিয়ে আমার কোনো মাথা ব্যথা নাই, তাহলে ওই পলিনোমিয়ালটাকে আমরা বলি হচ্ছে মনিক পলিনোমিয়াল, ঠিক আছে? তো অর্থাৎ আমাদের কোনো একটা কোয়াড্রেটিক ইন্টিজার, কোনো একটা কোয়াড্রেটিক নাম্বার সেটা ইন্টিজার হবে কোয়াড্রেটিক ফিল্ডে যদি সেটা ইউজুয়াল ইন্টিজার হয়, অথবা তার ডিফাইনিং ইকুয়েশনের এক্স স্কোয়ার টার্মের কোফিসিয়েন্ট 1 হয়, ঠিক আছে? So in other words, alpha is an integer if it satisfies some monic polynomial equation with integral coefficients, ঠিক আছে? অর্থাৎ আমরা দেখে আসছি যে যে কোনো নাম্বারই হচ্ছে ইন্টিগ্রাল কোএফিসিয়েন্টের পলিনোমিয়াল ইকুয়েশন স্যাটিসফাই করে। এর আগে দেখে আসছিলাম কোয়াড্রেটিক ফিল্ডের যে কোনো নাম্বার প্রমাণ করছিলাম। আর এখন আমরা বললাম যে তবে যদি ওটা ওই ইকুয়েশনটা যদি একটা মনিক ইকুয়েশন হয়, মনিক পলিনোমিয়াল ইকুয়েশন হয়, তাহলে ওই নাম্বারটাকে আমরা তখন ইন্টিজার হিসেবে ডিফাইন করব, ঠিক আছে? এখন বলতে পারো যে ইউজুয়াল যে ইন্টিজার গুলো সেগুলোও কি মনিক পলিনোমিয়াল? এখানে কিন্তু সাম মনিক পলিনোমিয়াল ইকুয়েশন বলছে, অর্থাৎ লিনিয়ার হতে পারে, নন লিনিয়ার হতে পারে, অসুবিধা নেই। তো তাহলে যদি ধরো আমাদের ইউজুয়াল যে ইন্টিজার 4, এটা তো ধরো কিউ রুট 2 তে আছে অবভিয়াসলি, ঠিক আছে? কারণ 4 প্লাস 0 ইন্টু রুট 2, ঠিক আছে? তো এই 4টাকে আমি এভাবে লিখতে পারি যে x মাইনাস 4 ইজ ইকুয়াল টু 0। এই মনিক পলিনোমিয়ালের সলিউশন, এটা একটা মনিক পলিনোমিয়াল, কারণ x এর এটা হচ্ছে ডিগ্রি হচ্ছে 1 আর এটা হাইস্ট ডিগ্রি টার্মের কোএফিসিয়েন্ট হচ্ছে 1। আর তুমি সুতরাং এইভাবে চিন্তা করতে পারো যে আমাদের ইউজুয়াল যে ইন্টিজার গুলো সেগুলো আসলে মনিক পলিনোমিয়াল থেকে আমরা ডিরাইভ করতে পারি, ঠিক আছে? বা তুমি যদি এটাকে সেকেন্ড ডিগ্রিও নিতে চাও তাহলে x মাইনাস 4 হোল স্কোয়ার করলেও কিন্তু x স্কোয়ার ওই এক্স স্কোয়ারের কোএফিসিয়েন্ট 1ই থাকতেছে, ঠিক আছে? তো সুতরাং আমাদের এই ডেফিনেশন ঠিক আছে। আর যদি তোমার এটা ওই জেড এর বাইরের কোনো নাম্বার হয় তাহলেও এটা আসলে ইন্টিজার হতে পারে যদি তার ইকুয়েশনটা মনিক পলিনোমিয়াল ইকুয়েশন হয়। ফর এক্সাম্পল এই যে যেমন ধরো এখানে উদাহরণ দেওয়া আছে যে কিউ রুট ওভার -3 এর মধ্যে এই যে 0, 1, -7 এগুলো তো ইন্টিজার, বুঝতেই পারতেছো, সাথে রুট ওভার -3 এইটা এই যে এই বিশাল একটা বিদঘুটে নাম্বার, ইরেশনাল নাম্বার, এই ইরেশনাল নাম্বার গুলো ইন্টিজার। এখন মাথা ঘোরানো শুরু করবে অনেকেরই যে স্যার আসলে কি বলতেছে, স্যার কি পাগল হয়ে গেল নাকি? ঠিক আছে, যে ইরেশনাল নাম্বার আবার ইন্টিজার কিভাবে হয়? আবার বলতেছি যে আমরা এখন ইন্টিজারের কনসেপ্ট গুলোকে এক্সটেন্ড করতেছি, একটু এক্সপান্ড করতেছি, যেহেতু আমাদের এখন আমরা কিউটাকে এক্সপান্ড করে কিউ রুট ডিতে নিয়ে গেছি, যেখানে অনেক ইরেশনাল নাম্বারও এটার মধ্যে আছে, এবং সেই ইরেশনাল নাম্বার মধ্যে কোন কোন নাম্বারগুলোকে আমরা ইন্টিজার হিসেবেও ডিফাইন করব। এভাবে ডিফাইন করার সুবিধা আছে, না হলে আমরা দেখব পরবর্তীতে আসলে এই ফিল্ডের মধ্যে তখন আমাদের ওই যে প্রাইম নাম্বার ডিফাইন করতে ঝামেলা হবে, বা হচ্ছে ইউনিক ফ্যাক্টরাইজেশন এগুলো করতে সমস্যা হবে, ঠিক আছে? এই জন্য এইভাবে ডিফাইন করা। আচ্ছা, তো যাই হোক, তাহলে এখানে কিভাবে এই -√3 স্কোয়ার রুট -3 এটা কিভাবে ইন্টিজার হয়? কারণ আমরা জানি যে এক্স স্কোয়ার প্লাস √3 ইজ ইকুয়াল টু 0। এই পলিনোমিয়ালের সলিউশন হচ্ছে এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু -3, দ্যাট মিনস এক্স ইজ ইকুয়াল টু স্কোয়ার রুট অফ -3, ঠিক আছে? অ্যাকচুয়ালি প্লাস মাইনাস স্কোয়ার রুট অফ -3, সো অবভিয়াসলি যে প্লাস রুট -3 যেটা, এটা তাহলে দেখতে পাচ্ছি একটা মনিক পলিনোমিয়াল ইকুয়েশনের সলিউশন। এই যে এক্স স্কোয়ারের কোএফিসিয়েন্ট হচ্ছে 1, সুতরাং এটা বাই ডেফিনেশন এটা একটা ইন্টিজার ইন কিউ রুট ওভার -3। একইভাবে তুমি যদি এটার ইকুয়েশনটা বের করো, এটার ইকুয়েশন আশা করি সবাই পারবা, সেকেন্ড ডিগ্রি ইকুয়েশন কোনটা হবে, এর আগে ওই যে প্রমাণ করতে গিয়ে দেখাইছিলাম গত লেকচারে। সো এটার কনজুগেটটা দিয়ে মানে ফ্যাক্টর করে গুণ করলেই পেয়ে যাবা। তো তাহলে এটাও দেখবা যে একটা মনিক পলিনোমিয়ালের সলিউশন হবে, এবং সুতরাং এটা একটা ইন্টিজার হবে। এখন তুমি বলতে পারো যে স্যার আমি তো এটা 2x² + 6 থেকেও আসলে এই সলিউশনটা পাইতাম, ঠিক আছে? 2x² + 6 থেকেও এই সলিউশনটাই পাওয়া যায়, তাই না?
এটা আসলে 2 দিয়ে ভাগ করলেই কিন্তু এটা চলে আসে। এবং আমরা বলছিলাম ডিফাইনিং ইকুয়েশন, এই যেখানে বলা আছে ডিফাইনিং ইকুয়েশনের ক্ষেত্রে এই কোএফিসিয়েন্ট গুলোর জিসিডি 1 হইতে হবে। তার মানে এইটা কিন্তু আমার এই √3 এর √-3 এর ডিফাইনিং ইকুয়েশন কিন্তু এটা না, যেহেতু এখানে 2 আর 6 এর জিসিডি কত 2, 1 না। ডিফাইনিং ইকুয়েশন হচ্ছে এইটা। ডিফাইনিং ইকুয়েশনের এক্স স্কোয়ারের কোএফিসিয়েন্ট 1 হতে হবে, অর্থাৎ ডিফাইনিং ইকুয়েশনটা মনিক পলিনোমিয়াল ইকুয়েশন হতে হবে। তাহলে বোঝা গেল যে এগুলো হচ্ছে ইন্টিজার। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ট্র্যাডিশনাল যে ইন্টিজারের ধারণা সেটা অলরেডি চেঞ্জ হয়ে গেছে। এখন এখানে আরো দেখো যে এই যে 1/5 একটা সুন্দর একটা নাম্বার, অন্তত এটার চেয়ে অনেক সুন্দর দেখতে, বাট এটা কিন্তু ইন্টিজার না। কিউ√-3 তে এই কোয়াড্রেটিক ফিল্ডে এটা কিন্তু ইন্টিজার না, বিকজ তুমি এই 1/5 কে তুমি যেভাবেই চেষ্টা করো না কেন এটাকে কোনো মনিক পলিনোমিয়াল থেকে তুমি আনতে পারবা না, ঠিক আছে? দেখবা যে এটা হচ্ছে তোমার কোন একটা নন মনিক, অর্থাৎ এক্স স্কোয়ারের কোফিসিয়েন্ট 1 না, বা হচ্ছে তুমি লিনিয়ারও যদি যাও, যেহেতু এটা রেশনাল নাম্বার, তাহলে এটার আসলে 5x -1 = 0 এটার সলিউশন থেকে আসবে x = 1/5, যেখানে x এর কোফিসিয়েন্ট তাহলে 1 না। সুতরাং এটাকে তুমি আসলে এখন তুমি যদি 5 দিয়ে ভাগ করে দাও, তাহলে তাহলে কি হয়, 5 দিয়ে ভাগ করে দিলে x - 1/5 = 0, তখন তো আর এটা ডিফাইনিং ইকুয়েশনই থাকতেছে না, বিকজ আমার কোফিসিয়েন্ট তো ইন্টিজার নাই, ঠিক আছে? কোফিসিয়েন্ট তো ইন্টিজার থাকতে হবে ডিফাইনিং ইকুয়েশনের। বাই ডেফিনেশন ডিফাইনিং ইকুয়েশনের কোফিসিয়েন্ট ছিল ইন্টিজার, ইন্টিজার হতে হবে। তো সুতরাং এখানে যে ডিফাইনিং ইকুয়েশন দেখতে পাচ্ছি সেটা মনিক পলিনোমিয়াল না, সুতরাং 1/5টা আসলে ইন্টিজার হবে না। একইভাবে এটাটা বের করলেও দেখবো যে এটাও ইন্টিজার হবে না। তো এখন যেহেতু বুঝতে পারতেছি আমাদের ইন্টিজারের মধ্যে একটা মানে প্যাচাল লেগে গেছে, সেটা হচ্ছে প্যাচ লেগে গেছে যে আমাদের অরিজিনাল ইন্টিজার আর এখানকার ইন্টিজার আসলে পুরোপুরি সেম জিনিস না। মেইন যে ইন্টিজার গুলো আমরা এতদিন জেনে আসছি সেগুলোর সাথে এখানে আরো কিছু এক্সট্রা ইন্টিজার আমরা দেখতে পাচ্ছি। তো এই জন্য অ্যালজেব্রাইক নাম্বার থিওরিতে আমাদের অরিজিনাল যে ইউজুয়াল যে ইন্টিজার গুলো, যেগুলো অর্থাৎ জেডে আছে, জিতে আছে, সেগুলোকে আমরা রেশনাল ইন্টিজার নাম দিই। রেশনাল ইন্টিজার মানে পুরাই মানে বিদঘুটে লাগতে পারে যে কি হচ্ছে আসলে, রেশনাল আবার ইন্টিজার সব মিলে যাচ্ছে। এখন দুইটা মিলে একটা জিনিস বোঝাচ্ছে। রেশনাল ইন্টিজার বলা হচ্ছে এই অর্থে যে জেডটা তো আসলে কিউ এর মধ্যে থাকে, যে মানে যে কোনো ইন্টিজারকে তো আমরা রেশনাল নাম্বারও বলতে পারি। এইগুলো হচ্ছে রেশনাল ইন্টিজার। বাট এই যে এগুলো হচ্ছে ইরেশনাল ইন্টিজার। এগুলোর মধ্যে কিন্তু ইরেশনাল পার্ট আছে বা কমপ্লেক্স পার্ট আছে, ঠিক আছে? তো এই কারণে এগুলোকে আমরা রেশনাল ইন্টিজার বলি না, এগুলোকে কোয়াড্রেটিক ইন্টিজার বলি। এইগুলো শুধু হচ্ছে কোয়াড্রেটিক ইন্টিজার, বাট এগুলো কোয়াড্রেটিক ইন্টিজারও প্লাস রেশনাল ইন্টিজারও, ঠিক আছে? সো এই আলাদা করার জন্য আর কি, যে কোনটা আসলে আমাদের ইউজুয়াল ইন্টিজার আর কোনটা হচ্ছে আমার কোয়াড্রেটিক ফিল্ডের ইন্টিজার, মানে স্পেসিফিক্যালি কোয়াড্রেটিক ইন্টিজার, ওটা রেশনাল ইন্টিজার না, ঠিক আছে? সো আশা করি এটা কখনোই ভুল হবে না। জিনিসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এই জন্য আমি এইভাবে বক্সে দিচ্ছি যে রেশনাল ইন্টিজার বললে তুমি যেন বুঝতে পারো যে রেশনাল ইন্টিজার মানে হচ্ছে আমাদের ইউজুয়াল যে ইন্টিজার গুলো সেগুলোকে বোঝাচ্ছে। আচ্ছা, তো এখন এখানে একটা থিওরেম আছে, সেটা হচ্ছে তোমাকে দেখাতে হবে যে among the rational numbers the only ones that are quadratic integers are the integers in Z। অর্থাৎ আমাদের এই যে কিউ সেটের মধ্যে যে ইন্টিজার গুলো আছে, অর্থাৎ জেড এর যে এলিমেন্ট গুলো, সেগুলোই শুধু কোন একটা কোয়াড্রেটিক ফিল্ডে রেশনাল ইন্টিজার হবে। এর বাইরে আর কোনো রেশনাল ইন্টিজার থাকা সম্ভব না। মানে ধরো যে কোনো রেশনাল নাম্বার R/S, সেটা কখনোই কোনো একটা কোয়াড্রেটিক ফিল্ডের ইন্টিজার হবে না, ঠিক আছে? এই জিনিসটা দেখাতে হবে। তো এটাও খুবই ইজি। এটা জাকারম্যানের বইতে আসলে ওই অ্যালজেব্রাইক নাম্বার মানে ইন জেনারেলি এটা এখানে মানে কোয়াড্রেটিক ফিল্ডের জন্য দেখাতে বলছি, ওখানে পুরো যে কোনো অ্যালজেব্রাইক ফিল্ডের জন্য দেখানো আছে। তো এটা খুবই ইজি। আমি একটু মানে হিন্টস দিচ্ছি। তো ধরে নিলাম যে ধরো যে আমার R/S হচ্ছে একটা রেশনাল নাম্বার। এখন এটা যদি ইন্টিজার হতে হয়, এই কোয়াড্রেটিক ইন্টিজার হতে হয়, তাহলে বাই ডেফিনেশন এটাকে একটা মনিক পলিনোমিয়াল ইকুয়েশন, কোয়াড্রেটিক মনিক পলিনোমিয়াল ইকুয়েশন স্যাটিসফাই করতে হবে, তাই না? R/S এখানে আমি আরো ধরে নিতে পারি যে R আর S এর জিসিডি হচ্ছে 1, বিকজ জিসিডি আর 1 না হলে আমরা যে কাটাকাটি করে আবার 1 বানিয়ে নিতে পারবো, অর্থাৎ কোপ্রাইম বানিয়ে নিতে পারবো। সো সমস্যা নাই, এবং অবভিয়াসলি তো এস নট ইকুয়ালস টু 0, ঠিক আছে? সো এখন এই R/S যে একটা রেশনাল নাম্বার, এটা যেহেতু এটা আমরা মানে কোয়াড্রেটিক ইন্টিজার হতে হলে এটাকে অবভিয়াসলি এরকম একটা ইকুয়েশন x² + bx
প্লাস সি ইজ ইকুয়াল টু 0 এরকম একটা ইকুয়েশন স্যাটিসফাই করতে হবে না? অবভিয়াসলি করতে হবে, যে মনিক ইকুয়েশন, মনিক পলিনোমিয়াল ইকুয়েশন বাই ডেফিনেশন অফ কোয়াড্রেটিক ইন্টিজার। সো এখন এখানে তাহলে বসায় দিই, যে তাহলে আমরা পাচ্ছি আর বাই এস হোল স্কোয়ার প্লাস বি ইন্টু আর বাই এস প্লাস সি ইজ ইকুয়াল টু 0। তাহলে আলটিমেটলি এখান থেকে কি আসতেছে, আর স্কোয়ার, আচ্ছা এক কাজ করি, আমরা এস স্কোয়ার দিয়ে গুণ করে দিই, ঠিক আছে? পুরো ইকুয়েশনটাকে এস স্কোয়ার দিয়ে গুণ করে দিলে আর স্কোয়ার প্লাস বি আর এস প্লাস সি এস স্কোয়ার ইজ ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি এইভাবে যে আর স্কোয়ার সমান সমান মাইনাস বি আর, আচ্ছা মাইনাস বি আর এস আর সি এস স্কোয়ার থেকে এস কমন নেওয়া যায়, তাহলে মাইনাস এস যদি কমন নিয়ে নিই, এটা এর পাশে নিয়ে গেলে মাইনাস হয়ে যাবে, আর এসটা কমন নিয়ে নিলে তাহলে এখান থেকে বি আর প্লাস সি এস, ঠিক আছে? এটা আসলো। তাহলে এখন দেখো এই রাইট হ্যান্ড সাইড যেটা আছে এটা কিন্তু এস দ্বারা ডিভিজেবল, এস ডিভাইডস দ্য রাইট হ্যান্ড সাইড, ঠিক আছে? কারণ এস দিয়ে ভাগ করলে এস এস ক্যান্সেল হয়ে যাবে, ওই এটা তো যেটা থাকবে বি আর সি এস এগুলো থাকবে, ঠিক আছে? সো এগুলো তো ইন্টিজার, অবভিয়াসলি একটা ইন্টিজার, কারণ আমরা বলে আসছি যে এটা একটা মনিক পলিনোমিয়াল ইন্টিজার উইথ ইন্টিজার কোএফিসিয়েন্ট। সো আমাদের এই যে বি সি যেগুলো, এগুলো তো ইন্টিজার কোএফিসিয়েন্ট, সুতরাং এটা একটা ইন্টিজার নাম্বার। তার মানে এস দিয়ে যখন তুমি ভাগ করবা তাহলে এস এস ক্যান্সেল হয়ে একটা ইন্টিজার নাম্বার থাকবে, তার মানে এস হচ্ছে রাইট হ্যান্ড সাইডকে নিচে ডিভাইড করে, তাহলে সেই যুক্তিতে এস আর স্কোয়ার কে ডিভাইড করে। আর যেহেতু এস আর আর হচ্ছে মানে আর স্কোয়ার বলতে আর ইন্টু আর, ঠিক আছে? তো এস যেহেতু আর এর সাথে কো প্রাইম, আমি ধরে নিলাম এইটা হচ্ছে আমার আর, তাহলে এস আর এর সাথে কো প্রাইম, তার মানে অন্যটাকে অবশ্যই ভাগ করবে। আমাদের এরকম একটা ডিভিজিবিলিটির ওখানে থিওরেম ছিল, যেহেতু এস আর কে এই আর এর সাথে কো প্রাইম, তাহলে অন্যটা যেটা অন্য ফ্যাক্টরটা আছে সেটাকে ভাগ করবো, তার মানে আর কে ভাগ করতে হবে, এস ডিভাইডস আর। এখন চিন্তা করে দেখো, আমরা এস আর আর ধরছিলাম হচ্ছে কো প্রাইম নাম্বার, অর্থাৎ তাদের মধ্যে এক ছাড়া কোনো কমন ডিভিশন নাই, তাহলে এস যদি আর কে ডিভাইড করতে হয় নিঃশেষে, তাহলে এটা একমাত্র তখন হইতে পারে যদি এস এর ভ্যালু কত হবে, এস এর ভ্যালু যদি 1 হয়, অর্থাৎ 1, আর যদি হইতো 1 বা -1 হইতো, তখন আমরা এটার জিসিডি 1 পাইতাম, বা -1, আর হলে তখন এটার জিসিডি 1 পাইতাম, ঠিক আছে? অর্থাৎ এস এর ভ্যালু, এস যদি, যেহেতু এস আর আর কো প্রাইম, সো এস আর কে ডিভাইড করবে শুধুমাত্র এস এর ভ্যালু যদি 1 অথবা -1 হয়। তাহলে আমাদের অরিজিনাল যে রেশনাল নাম্বার যেটা আমরা ধরছিলাম আর বাই এস, এই যে আর বাই এস, তাহলে সেখানে এস এর ভ্যালু যদি 1 বসাই তাহলে পাচ্ছি আর বাই 1 মানে আর, যেটা একটা ইন্টিজার, এবং আর বাই -1 সেটা হচ্ছে মাইনাস আর, সেটাও একটা ইন্টিজার। সুতরাং আমরা দেখলাম যে কোন একটা রেশনাল নাম্বার আসলে মানে ওটা আসলে ইন্টিজার হয়ে গেল, মানে রেশনাল নাম্বার যদি ওটা ইন্টিজার কোয়াড্রেটিক ইন্টিজার হতে হয়, তাহলে আলটিমেটলি ওটা আসলে নর্মাল ইন্টিজারই হয়ে যাবে। সুতরাং আমাদের এই যে রেশনাল নাম্বারগুলোর মধ্যে যে যে কিউ এর যে সেটগুলো, কিউ এর যে নাম্বারগুলো, সেগুলোর মধ্যে যেগুলো কোয়াড্রেটিক ইন্টিজার হইতে হবে বা হইতে পারবে, সেগুলো শুধুমাত্র ওই আমাদের অরিজিনাল ইন্টিজার গুলো, ঠিক আছে? ইউজুয়াল যে ইন্টিজার গুলো, তো অর্থাৎ 0 +-1 +-2 এগুলো। সো প্রমাণ হয়ে গেল। তো নেক্সট যেটা আছে সেটা হচ্ছে যে যদি আলফা একটা কোয়াড্রেটিক ইন্টিজার না, সরি এখানে একটু খেয়াল করো, আলফা যদি একটা কোয়াড্রেটিক নাম্বার হয়, ইন্টিজারের কথা বলে নাই, যে কোনো কোয়াড্রেটিক নাম্বারের ক্ষেত্রে তোমাকে দেখাতে হবে যে এটার যে নর্ম, এই যে এন আলফা, এটা সবসময়ই তুমি একটা রেশনাল ইন্টিজার পাবা, ঠিক আছে? এটার প্রমাণটাও খুবই ইজি। এখানে খেয়াল করো পরীক্ষায়, এখানে যদি তোমাকে বলে দেয় যে আলফা ইজ এ কোয়াড্রেটিক ইন্টিজার, ইন্টিজার বলে দেয়, তাহলে কোয়াড্রেটিক ইন্টিজারের জন্য প্রমাণ করলেই হবে। আর যদি যে এভাবে বলে দেয়, যেভাবে আমি লিখছি এখানে, যে আলফা যে কোনো একটা নাম্বার ইন্টিজার কিনা বলে নাই, তাহলে যে কোনো নাম্বারের জন্য ইন জেনারেলি তোমাকে প্রমাণ করতে হবে যে নর্ম অফ আলফা ইজ ইকুয়াল টু এ রেশনাল ইন্টিজার, অর্থাৎ তুমি এটা নর্ম বের করলে সেই নর্মটা সবসময়ই এই জেড এর মধ্যে কোনো একটা নাম্বার তুমি পাবা, আলফা তোমার যেরকমই হোক না কেন, কিউ রুট ডি এর যেরকমই নাম্বার হোক না কেন, রেশনাল ইরেশনাল যাই হোক, সেটার নর্মটা সবসময় এই জেড এর মধ্যে থাকবে, রেশনাল ইন্টিজার হবে, ঠিক আছে? তো এটা প্রমাণ মানে স্টার্কের 269 পেজে পাবা। তার আগের পেজে হচ্ছে এই যে আলফা ইন্টিজার হলে যে প্রমাণটা সেটা করা আছে, বাট এই পেজে জেনারেলি করা আছে। তোমরা জেনারেলটা এই থিওরেমের প্রমাণটা কিন্তু জেনারেলটা করতে হবে, ঠিক আছে? ওই শুধু কোয়াড্রেটিক ইন্টিজারের জন্য প্রমাণ করলে হবে না, যে কোনো নাম্বারের জন্য প্রমাণ করতে হবে। এটা প্রমাণটা খুবই ইজি, তোমাদের এইচএসসির কনসেপ্ট, যে বহুপদী যে চ্যাপ্টারটা ছিল সেটার কনসেপ্ট ইউজ করে এটা প্রমাণ করছে, পলিনোমিয়াল ইকুয়েশন।
সুতরাং এটা না বুঝতে পারার কিছু নাই। আচ্ছা, নেক্সট যেটা আসতেছে ইন্টিজার্স ইন কোয়াড্রেটিক ফিল্ড, এটার উপরে আরেকটা থিওরেম আসতেছে। যে আমরা তো বুঝতে পারলাম যে ডেফিনেশন কাকে বলে, যে কোয়াড্রেটিক ইন্টিজারের ডেফিনেশন হচ্ছে অমুক একটা মনিক পলিনোমিয়াল থাকতে হবে, এরকম অনেক, মানে এটা আসলে মানে দেখে বুঝতে পারা কঠিন। মানে কোন একটা কোয়াড্রেটিক নাম্বার আমি তোমাকে যদি দিয়ে দেই, তাহলে সেটা ইন্টিজার নাকি ইন্টিজার না, সেটা তোমার ওই ইকুয়েশন বের করে, যেমন এই যে এখান থেকে আমি যদি দুইটা নাম্বার তোমাকে আন্দাজে দিয়ে দিতাম যে কোনটা ইন্টিজার আর কোনটা ইন্টিজার না বের করো, তাহলে তোমার হচ্ছে এটার ওই মনিক পলিনোমিয়াল ইকুয়েশন বের করতে হবে, মানে পলিনোমিয়াল ইকুয়েশন ডিফাইনিং ইকুয়েশন বের করতে হবে, দেন দেখতে হবে সেটা কি মনিক কি মনিক না, ঠিক আছে। তো এটা একটা টিডিয়াস প্রসেস। তো এই কারণে ম্যাথমেটিশিয়ানরা যেটা করলো, যে একটা শর্টকাট পদ্ধতি বলে দিল যে কিভাবে আমি আসলে বুঝতে পারবো যে কোন একটা কোয়াড্রেটিক ফিল্ডে কোন একটা নাম্বার সেটা কি ইন্টিজার নাকি ইন্টিজার না। তো এটা শুধু স্টেটমেন্টটা আমি এখানে দিচ্ছি, কারো যদি ইন্টারেস্ট থাকে তুমি অবভিয়াসলি প্রমাণটা তোমরা দেখতে পারো, ঠিক আছে। তো এখানে আমরা স্টেটমেন্টটা একটু মনে রাখার চেষ্টা করি। যে প্রথম কথা হচ্ছে, যে কোনো কোয়াড্রেটিক ফিল্ডে ডি এর ভ্যালু যাই হোক না কেন, দুনিয়াতে যত কোয়াড্রেটিক ফিল্ড আছে, যে কোনো কোয়াড্রেটিক ফিল্ডে এ প্লাস বি রুট ডি, যেখানে এ আর বি হচ্ছে রেশনাল ইন্টিজার্স, তার মানে কি এ আর বি হচ্ছে আমাদের ওই যে জি এর এলিমেন্ট, ঠিক আছে, অরিজিনাল যে আমাদের ইউজুয়াল ইন্টিজার বা রেশনাল ইন্টিজার, সেই জি থেকে যদি এ আর বি আসে, তাহলে এই যে এ প্লাস বি রুট ডি ফর্মের তুমি যতগুলো নাম্বার তৈরি করতে পারবা, এরা সবাই কিউ রুট ডি এর ইন্টিজার হবে। এটা হচ্ছে প্রথম কথা, ঠিক আছে। তো নেক্সট হচ্ছে, এর বাইরেও আরো ইন্টিজার থাকতে পারে, তবে শর্ত আছে। যদি আমাদের এই যে ডি, যেটা ডিটা যদি মডুলো 4 এর সাপেক্ষে 2 এর কনগ্রুয়েন্ট হয়, লাইক 2 হয় বা 6 হয়, ঠিক আছে, বা হচ্ছে 10 হয়, অর্থাৎ মডুলো 4 এর সাপেক্ষে ডি এর ভ্যালুগুলো যদি এরকম হয়, কনগ্রুয়েন্ট টু 2 হয়, তাহলে এই যে ইন্টিজার গুলো আমরা এইমাত্র বললাম, এগুলোই শুধুমাত্র অনলি ইন্টিজার, এছাড়া আর কোনো ইন্টিজার নাই। অথবা ডি এর ভ্যালুটা যদি কনগ্রুয়েন্ট টু 3 হয়, লাইক 3, তারপরে হচ্ছে 7, তারপরে হচ্ছে ধরো 11, এরকম যদি হয়, ডি এর ভ্যালুগুলো যদি মডুলো 4 এর সাপেক্ষে কনগ্রুয়েন্ট টু 3 হয়, তাহলেও আমরা শুধুমাত্র এই ইন্টিজার গুলোই পাবো, অর্থাৎ যেগুলোর এই যে এ আর বি এর ভ্যালুগুলো আমাদের ন্যাচারাল ইন্টিজার, সেই ধরনের নাম্বারগুলোই শুধুমাত্র ইন্টিজার হবে, ঠিক আছে, আর কোনো ইন্টিজার থাকবে না। আর যদি ডি এর ভ্যালুটা কনগ্রুয়েন্ট টু 1 হয়, মোট 4, লাইক 1 হতে পারে, 5 হতে পারে, ঠিক আছে, 9 হতে পারে, তো এই ধরনের ডি এর ভ্যালুর জন্য সেই ধরনের কোয়াড্রেটিক ফিল্ডে এই ইন্টিজার গুলো ছাড়াও আরো এক ধরনের ইন্টিজার থাকবে, যেটার ফর্ম হবে হচ্ছে এ প্লাস বি রুট ডি ডিভাইডেড বাই 2, ঠিক আছে, যেখানে আমার এই এ আর বি এরা হবে অড রেশনাল ইন্টিজার, মানে এরাও আমাদের জেড থেকেই আসবে, তবে অড নাম্বার হবে এ আর বি গুলো, ঠিক আছে, এ আর বি গুলো অড ইন্টিজার হইতে হবে, রেশনাল ইন্টিজার হইতে হবে। তাহলে এইগুলো ওই ওই সব ডি এর জন্য ওই সব কোয়াড্রেটিক ফিল্ডের ইন্টিজার হবে, অর্থাৎ আগের গুলো তো থাকবেই, সেই সাথে এই নতুন ইন্টিজার গুলো অ্যাড হবে। তার মানে ডি কনগ্রুয়েন্ট টু 1 মোড 4 হলে আমাদের ইন্টিজারের সংখ্যা একটু বেশি পাবো আমরা ওই ধরনের ফিল্ড গুলোতে, ঠিক আছে। আর অন্যান্য ফিল্ড গুলোতে আমাদের শুধুমাত্র এ প্লাস বি রুট ডি, যেখানে এ বি হচ্ছে ন্যাচারাল ইন্টিজার, রেশনাল ইন্টিজার, সেই নাম্বার গুলোই শুধু ইন্টিজার হবে, ঠিক আছে। আর এছাড়া আর কোন ধরনের ইন্টিজার তুমি পাবা না, মানে ডি এর ভ্যালু আর যাই হোক না কেন, ডি এর ভ্যালু তো এই মোট 4 এর সাপেক্ষে 2, 3 আর 1 আরেকটা হতে পারে, সেটা হচ্ছে কি মোট 4 এর সাপেক্ষে 0 হতে পারে। 0 কেন হবে না বলতো? কারণ 0 হবে না, মোট 4 এর সাপেক্ষে ডি কনগ্রুয়েন্ট টু যদি 0 হয় মোট 4 এর সাপেক্ষে, তার মানে কি সেখানে আসলে স্কোয়ার ফ্যাক্টর আছে। কারণ 0 অথবা ডি ইকুয়াল টু 0 হতে পারে, অথবা হচ্ছে ডি ইকুয়াল টু 4 হতে পারে। তো ডি ইকুয়াল টু যদি 4 হয়, তার মানে কি ডি ইকুয়াল টু অ্যাকচুয়ালি 2 স্কোয়ার, তার মানে একটা রেশনাল নাম্বারের স্কোয়ার। তাহলে আমরা তো বলছিলাম যে আমরা ডিটাকে স্কোয়ার ফ্রি ইন্টিজার ধরবো, সুতরাং এই জন্য ওই কেসটা আর আমরা এখানে আলোচনা করতেছি না। ডি ইকুয়াল টু 0 যেটা কনগ্রুয়েন্ট টু 0 মোট 4, সেটা আর এখানে আলোচনার দরকার নাই, যেহেতু বাই ডেফিনেশন ডি ইজ এ স্কোয়ার ফ্রি ইন্টিজার। তো আমরা দেখলাম যে ডি এর ভ্যালু যদি কনগ্রুয়েন্ট টু 2 বা 3 হয় মোট 4 এর সাপেক্ষে, তাহলে বা কনগ্রুয়েন্ট টু 1ও হয়, তিনটা কেসেই আমরা হচ্ছে এই ফর্মের যত নাম্বার আছে এ প্লাস বি রুট ডি, যেখানে এ আর বি হচ্ছে রেশনাল ইন্টিজার, এগুলোকে আমরা ইন্টিজার হিসেবে পাবো। তবে সেই সাথে ডি কনগ্রুয়েন্ট টু 1 মোট 4 হলে এই যে এই ফর্মের কতগুলো আরো কিছু এক্সট্রা ইন্টিজার পাবো, যেখানে এই যে এ প্লাস বি রুট ডি বাই 2 ফর্মের, যেখানে এ বি হচ্ছে অড নাম্বার হবে, অড রেশনাল ইন্টিজার হবে, ঠিক আছে। ওকে। আর এছাড়া আর কোন ধরনের ইন্টিজার কোনো কোয়াড্রেটিক ফিল্ডেই পাওয়া সম্ভব না। তো এখন এখানে একটা কোশ্চেন আছে যে ধরো ল্যামডা ইজ ইকুয়াল টু এ প্লাস বি রুট ডি, এটা তোমার একটা ইন্টিজার বলা আছে কিউ রুট ডি এর,
এখন কোশ্চেন হচ্ছে এই যে এ আর বি এরা কি দুজনেই জেড এ বিলং করে কিনা, ঠিক আছে? তো এটার উত্তরটা মনে হতে পারে যে এটা তো বোঝাই যাচ্ছে, তো এটা তো জেড এ বিলং করবেই না। এটার উত্তরটা এত 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 সহজ না, এত সহজ হলে আমি দিতাম না। কারণ এখানে যেহেতু ডি এর উপরে কি, ডিটা আসলে কত বলা নাই। যদি তোমার বলতে হবে যে যদি ডি কনগ্রুয়েন্ট টু 2 অথবা 3 হয় মোট 4 এর সাপেক্ষে, তাহলে আমাদের তো এই ধরনের ইন্টিজার ছাড়া আর কোনো ইন্টিজার নাই বলাই আছে ওই ফিল্ডে কিউ রুট দুতে। সুতরাং এই ধরনের ইন্টিজার, এটা যেহেতু ইন্টিজার তার মানে এ আর বি এরা রেশনাল ইন্টিজার, অর্থাৎ জেড থেকে আসতে হবে বোথ। আর যদি আমাদের ডি কনগ্রুয়েন্ট টু 1 মোট 4 হয়, তাহলে তো আমাদের এই যে ইন্টিজারটা এই কোয়াড্রেটিক ফিল্ডে ডি কনগ্রুয়েন্ট টু 1 মোট 4, সেই ধরনের একটা ডি এর ভ্যালুর জন্য যে কোয়াড্রেটিক ফিল্ডটা, সেই কোয়াড্রেটিক ফিল্ডের একটা ইন্টিজার। সো সেই ইন্টিজারটা এই ফর্মের ইন্টিজারও হতে পারে বা এই ফর্মের ইন্টিজারও তো হতে পারে। আমি তো এখানে ইন জেনারেলি আমি 2 দিয়ে ভাগ করে লিখছি, অর্থাৎ a/2 প্লাস b/2 রুট ডি, এই পুরো জিনিসটাকেই আমি হচ্ছে a প্লাস বি রুট ডি ফর্মে লিখছি, বুঝতে পারছো? আচ্ছা, তো ইন জেনারেলি সুতরাং ডি কনগ্রুয়েন্ট টু 1 মোট 4 হলে তখন তোমার এই যে এ আর বি এরা কিন্তু ফ্র্যাকশনও হতে পারে, যেহেতু a/2, এ হচ্ছে অড ইন্টিজার, বি হচ্ছে অড ইন্টিজার, a/2 b/2 তো একটা ফ্র্যাকশন, ওই ফ্র্যাকশনটাকেই আমি জেনারেলি এখানে এ আর বি লিখছি, ঠিক আছে? সো এখানে তোমাকে বলতে হবে যে ডি যদি কনগ্রুয়েন্ট টু 1 হয়, তাহলে তারা জেড এ বিলং করতেও পারে, নাও বিলং করতে পারে, ঠিক আছে? ফ্র্যাকশন হতে পারে, রেশনাল নাম্বার হতে পারে, এ আর বি। আর যদি ডি কনগ্রুয়েন্ট টু 2 বা 3 হয় মোট 4 এর সাপেক্ষে, তাহলে অবভিয়াসলি এ বাই বি অবশ্যই তোমার ইন্টিজারই হওয়া লাগবে, আদারওয়াইজ গামাটা এই কোয়াড্রেটিক ফিল্ডের ইন্টিজার হইতো না, ঠিক আছে? ওকে, নেক্সট আমাদের যে জিনিসটা আসতেছে সেটা হচ্ছে ডিভিজিবিলিটি ইন কোয়াড্রেটিক ফিল্ড। এখন আমরা ইন্টিজার যেহেতু ডিফাইন করছি, এই ইন্টিজার ডিফাইন করছি, তাহলে আমরা এখন ডিভিজিবিলিটি ডিফাইন করতে পারবো। কারণ কি? কারণ মানে কিউ এর মধ্যে মানে ডিভিজিবিলিটি, কোন একটা সংখ্যা একটা সংখ্যা দিয়ে নিশ্চয়ই ভাগ যায় কিনা, এটা কিউ এর মধ্যে আমরা কিভাবে ডিফাইন করছিলাম, যে ওইভাবেই তো, যে যদি আমরা ভাগ করে একটা ইন্টিজার পাই বা আরেকটা ইন্টিজার থাকে যেটার সাথে গুণ করলে ওই ইন্টিজারটা তৈরি হয়। আমাদের ডিভিজিবিলিটির কনসেপ্ট গুলো তো ইন্টিজারের সাথে রিলেটেড। তো এখন আমরা ইন্টিজার ডিফাইন করে ফেলছি যেহেতু, সো এখন আমরা ডিভিজিবিলিটি ডিফাইন করতে পারবো। তো আগের মতোই ডিভিজিবিলিটির ডেফিনেশন আমাদের যে কিউ এর মধ্যে যেভাবে ডিফাইন করছি তার সাথে খুব একটা আলাদা নাই। যে যদি দুইটা ইন্টিজার আমার দেয়া থাকে, ইন্টিজার কিন্তু এখন আমরা ইন্টিজার নিয়ে কাজ করতেছি, আলফা বিটা শুধুমাত্র কোয়াড্রেটিক নাম্বার না, কোয়াড্রেটিক ইন্টিজারও বটে। তো যদি দুইটা কোয়াড্রেটিক ইন্টিজার থাকে তাহলে আমরা বলবো যে আলফা ডিভাইডস বি, এবং লিখবো এইভাবে যে আলফা বিটাকে ভাগ করে, আলফা ডিভাইডস বিটা, যদি তুমি আরেকটা ইন্টিজার গামা খুঁজে পাও যেন আলফার সাথে গামা গুণ করলে বিটা তৈরি করা যায়, ঠিক আছে? বা অন্যভাবে আলফা বা ডিভাইডস বিটা ইফ যদি বিটা বাই আলফা, এই যে ভাগফলটা কোশ্চেনটা, সেটা যদি একটা ইন্টিজার হয়, ওই ফিল্ডের একটা ইন্টিজার হয়। তো এটা অনেকটাই মানে অনেকটাই না, হুবহু আসলে আমাদের ওই কিউ এর মধ্যকার যে ডেফিনেশন সেটার মতোই। বাট এখন যেহেতু আমাদের ইন্টিজারের মানে চেহারাটা একটু চেঞ্জ হয়ে গেছে, তাহলে এখানে আমরা একটু অবাক অবাক জিনিস দেখবো। যেমন এই যে দেখো এক্সাম্পল দেয়া আছে যে 10 ইজ ডিভিজিবল বাই 2 প্লাস রুট ওভার মাইনাস 6 ইন কিউ রুট ওভার মাইনাস 6, ঠিক আছে? সো বুঝতেই পারতেছো জিনিসটা কতটুকু তোমাদের কাছে অড লাগতেছে, যে 10 সারা জীবন পড়ে আসলাম যে 10 হচ্ছে 2 দিয়ে ভাগ যায় আর 5 দিয়ে ভাগ যায়, আর 1 আর 10 দিয়ে ভাগ যায়। এখন আবার কি দেখতেছি, মানে একটা ইরেশনাল নাম্বার দিয়ে 10কে ভাগ করা যায়, মানে তাহলে মানে সত্য কোনটা আসলে? আচ্ছা, সবই সত্য যদি তুমি ঠিকভাবে ডিফাইন করতে পারো। আচ্ছা দেখো, তো এখানে কিভাবে আমরা দেখাবো যে কিউ রুট 6 এর কিউ রুট ওভার মাইনাস 6 এই কোয়াড্রেটিক ফিল্ডে আসলে এই 10টা আসলে এইটা দিয়ে ডিভিজেবল, এটা কিভাবে হলো? প্রথম কথা হচ্ছে আমাকে দেখাতে হবে যে এটা আসলে কি এটার ইন্টিজার কিনা, কিউ রুট ওভার মাইনাস 6 এর ইন্টিজার কিনা। আমরা একটু আগে যে থিওরেম পড়ছি যে ওখানে চিন্তা করে দেখো যে এখানে হচ্ছে ডি এর ভ্যালু কত, ডি এর ভ্যালু হচ্ছে -6, তো -6 কনগ্রুয়েন্ট টু কত বলো? -6 কনগ্রুয়েন্ট টু 2 না, মোট 4, ঠিক আছে? কারণ -6 -2 কত হয়? -8, -8 ইজ ডিভিজিবল বাই 4, সুতরাং -6 ইজ কনগ্রুয়েন্ট টু 2 মোট 4। সুতরাং আমাদের একটু আগের থিওরেম অনুযায়ী এই কিউ রুট -6 যে কোয়াড্রেটিক ফিল্ড, সেখানে শুধুমাত্র ইন্টিজার গুলোর ফর্ম কি হবে? a প্লাস বি রুট ডি, যেখানে এ আর বি হচ্ছে রেশনাল ইন্টিজার, নর্মাল ইন্টিজার। তো যেহেতু এখানে 2 হচ্ছে একটা আমাদের রেশনাল ইন্টিজার, এখানে আছে কত? 1, এ আর বি এর ভ্যালু, এটা এ এটা বি, তাহলে 1, এটাও একটা রেশনাল ইন্টিজার। সুতরাং 2 প্লাস রুট ওভার -6 এটা কিন্তু একটা ইন্টিজার, কোয়াড্রেটিক ইন্টিজার আমাদের এই ফিল্ডে।
তাহলে একইভাবে এটার যে কনজুগেট যেটা, এখানে আরেকটা থিওরেম আছে যে কোন একটা নাম্বার যদি ইন্টিজার হয় তাহলে তার কনজুগেট যেটা সেটাও একটা ইন্টিজার হবে, ঠিক আছে? তো 2 - √6 এটা বুঝতেই পারতেছো, কারণ কনজুগেট হলে জাস্ট এইখানের কোফিসিয়েন্টটা জাস্ট চেঞ্জ হয়ে যাচ্ছে, তাতে তো আসলে কোনো পার্থক্য হচ্ছে না, এটা তো ইন্টিজার ইন্টিজারই থাকতেছে, তাই না? +1 এর জায়গায় -1 হচ্ছে, তো -1ও তো একটা ইন্টিজার, ঠিক আছে? সুতরাং 2 - √6 যেটা, সেটাও কিন্তু আমার একটা ইন্টিজার। এখন এই দুইটা ইন্টিজার যদি আমরা গুণ করি, 2 প্লাস সরি 2 + √6, আর আরেকটা হচ্ছে 2 মাইনাস সরি √6, এই দুটাকে যদি গুণ করো তাহলে কি হয়? a প্লাস বি ইন্টু a মাইনাস বি, ফর্মুলা হচ্ছে a² মাইনাস b², তাই না? তাহলে কত আসতেছে? 4, 2² মাইনাস 4 আর মাইনাস এখানে এটা স্কোয়ার করলে হয়ে যাবে -6, তাহলে আলটিমেটলি আসতেছে 4 + 6, তার মানে আসতেছে 10। তাহলে যেহেতু এই দুইটা নাম্বারকে আমরা গুণ করে 10 পাইছি, তার মানে তো বলতেই হবে এই দুইটা নাম্বার এবং প্রত্যেকেই একটা ইন্টিজার, সুতরাং প্রত্যেকেই 10কে নিঃশেষে ভাগ করে। তুমি যদি এটা দিয়ে 10কে ভাগ করো তাহলে এটা পাবো ভাগফল, এটা একটা ইন্টিজার, বা এটা দিয়ে 10কে ভাগ করো তাহলে এটা হবে ভাগফল, তাহলে এটা একটা ইন্টিজার। তো সুতরাং আমরা বুঝতে পারতেছি যে 10 is divisible by 2 + √6 in the quadratic field q√6. ওকে, তো নেক্সট থিওরেম 73, এটাও খুব মানে ছোট ছোট প্রমাণ, এটাও হ্যারোল্ডের বই থেকে দেখবা, স্টার্কের বই থেকে 270 পেজে আছে, যে কোন একটা নাম্বার যদি আরেকটা নাম্বারকে ডিভাইড করে তাহলে তাদের যে কনজুগেট সেটাও একটা আরেকটাকে ডিভাইড করবে ওই সিমিলার ভাবে। তো তারপরে হচ্ছে ওই যে লিনিয়ার কম্বিনেশনকে ডিভাইড করবে, এটা আমাদের কিউ এর মধ্যেও ছিল, একটা নাম্বার যদি দুইটা নাম্বারকে ডিভাইড করে আলাদা আলাদা ভাবে তাহলে তাদের যে লিনিয়ার কম্বিনেশন, ইন্টিজার লিনিয়ার কম্বিনেশন, সেটাকেও ডিভাইড করবে। আর হচ্ছে যে ট্রানজিটিভিটি ল যেটা ছিল, যে এ হচ্ছে ফাইকে ডিভাইড করে, ফাই হচ্ছে সাইকে ডিভাইড করে, তাহলে এ হচ্ছে সাইকে ডিভাইড করে, ট্রানজিটিভ প্রপার্টি যেটা। তো এগুলোর প্রমাণ স্টার্কের বই থেকে দেখে নিবা, খুবই ছোট ছোট প্রমাণ, না বুঝলে অবশ্যই আমাকে জানাবা। তো নেক্সট যেই জিনিসটা আসতেছে সেটা হচ্ছে ইউনিটস ইন কোয়াড্রেটিক ফিল্ড। ইউনিটস ইউনিটস আমরা এর আগেও পড়ে আসছিলাম রিং এর ওখানে, তাই না? ইউনিটস অফ যে রেসিডিউ ক্লাস ওইখানে ছিল, জেডএম, ইউনিটস অফ জেডএম, ইউএম দিয়ে প্রকাশ করছিলাম। তো ইউনিটের ব্যাপারটা এখানেও অনেকটা সেম, যে ওখানেও তাই তাই ছিল যে দুইটা নাম্বারকে মাল্টিপ্লাই করে যদি মাল্টিপ্লিকেটিভ আইডেন্টিটি তৈরি করা যায়, দুইটা এলিমেন্টকে গুণ করে, তাহলে একজন আরেকজনের ইউনিট বলি আমরা, ঠিক আছে? এখানেও দেখো ডেফিনেশনটা অনেকটাই সেম, যে একটা ইন্টিজার, অনেকটাই না পুরোটাই সেম বলবো আমি, যে একটা ইন্টিজার এপসাইলন q√2 এর যে কোনো একটা ইন্টিজার, অবশ্যই এখানে ইন্টিজার হইতে হবে, সো ইন্টিজারের ডেফিনেশন কিন্তু মাথায় রাখতে হবে, যে কোনো নাম্বার হইলেই হবে না, অবশ্যই সেটাকে ইন্টিজার হইতে হবে, সেটাকে আমরা ইউনিট বলবো যদি ওই নাম্বারটা আমাদের 1 যেই নাম্বারটা আছে সেটাকে ডিভাইড করে, ঠিক আছে? q√2 এর মধ্যে তো অবভিয়াসলি 1 আছে, সো 1 কে যদি সে নিঃশেষে ভাগ করে তাহলে আমরা বলতে পারবো যে সেটা একটা ইউনিট। বা অন্য কথায় বললে, যদি দেয়ার এক্সিস্ট অ্যানাদার ইন্টিজার, ডিভিশনের মানে ডেফিনেশন থেকে, যে ডিভাইড করা মানে কি, যে আরেকটা ইন্টিজার ডেল্টা থাকতে হবে যেন ডেল্টার সাথে এপসাইলন গুণ করলে 1 হয়। তো দেখো আমাদের ওই যে অনেকটা সেরকমই, যে আমরা বলতে পারি না যে ডেল্টা আসলে এপসাইলনের মাল্টিপ্লিকেটিভ ইনভার্স, বা এপসাইলন হচ্ছে ডেল্টার মাল্টিপ্লিকেটিভ ইনভার্স। তো এই মানে আমাদের আগের যে ডেফিনেশন ছিল যে রেসিডিউ ক্লাসের ওখানে জেডএম এর মধ্যে, যে যদি তার মাল্টিপ্লিকেটিভ ইনভার্স এক্সিস্ট করে, ঠিক আছে, তখনই আমরা বলছিলাম ওইটা একটা ইউনিট হবে। তো এখানেও কিন্তু ব্যাপারটা তাই, যে মাল্টিপ্লিকেটিভ ইনভার্স যদি থাকে এই ইন্টিজারের, তাহলেই আমরা সেটাকে একটা ইউনিট বলবো, বা গুণ করলে আমাদের মাল্টিপ্লিকেটিভ আইডেন্টিটি পেতে হবে, ঠিক আছে? তো 1 and -1, দেখো 1 and যে কোনো কোয়াড্রেটিক ফিল্ডে 1 আর -1 এই দুইটা নাম্বার থাকবে। আমাদের অরিজিনাল যে কিউ সেটটা, সেট অফ রেশনাল নাম্বার, সেখানেও কিন্তু এই রেশনাল নাম্বারের মধ্যেও কিন্তু 1 আর -1 এই দুটা ছিল, এবং দুইটাকে তোমরা ইউনিট হিসেবে চিন্তা করতে পারো, ঠিক আছে? রেশনাল নাম্বারের মধ্যে, কারণ -1 কে আমি যদি দুইবার নিজের সাথে নিজেকে গুণ করি তাহলে কত আসে? 1 আসে না, ঠিক আছে? সুতরাং এই -1টাকেও আমরা ইউনিট বলতে পারবো রেশনাল নাম্বারের মধ্যেও, আর যে কোনো কোয়াড্রেটিক ফিল্ডের মধ্যেও এই দুটো অলওয়েজ রেশনাল হবে, ইউনিট হবে, বুঝতেই পারতেছো। 1 কে তো 1 দিয়ে গুণ করলে 1 হয়, তাহলে 1 1 কে ডিভাইড করে, আর -1 1 কে ডিভাইড করে, সুতরাং ওই ডেফিনেশন অনুযায়ী
এই দুটো অলওয়েজ ইউনিট হবে, তবে এর বাইরেও ইউনিট থাকতে পারে। এখন চিন্তা করো কিউ এর মধ্যে এই ওয়ান আর -1 এর বাইরে আর কোনো ইউনিট আছে কিনা, আমাদের নর্মাল যে রেশনাল সেট, রেশনাল নাম্বারের যে সেট, সেটার মধ্যে কিউ যেটা, সেটার মধ্যে কিন্তু এর বাইরে তুমি আর কোনো ইউনিট খুঁজে পাবা না, ঠিক আছে? কারণ যে কোনো একটা ইন্টিজার, ফর এক্সাম্পল ধরো 2 নিলাম, তো তাহলে 2 এর সাথে আরো একটা ইন্টিজার পাইতে হবে যেটাকে গুণ করলে আমাদের মাল্টিপ্লিকেটিভ আইডেন্টিটি যেটা 1 হয়। তো এখন মাল্টিপ্লিকেটিভ আইডেন্টিটি 1 হইতে গেলে এখানে তো আমার হাফ দেওয়া লাগবে, তো হাফ তো ইন্টিজার না, ঠিক আছে? আমাদের কিউ এর মধ্যে তো হাফ তো ইন্টিজার না, তাই না? সো কিউ এর মধ্যে আসলে এই দুটাই ছিল ইউনিট, আর নাই। বাট কোয়াড্রেটিক ফিল্ডে আমরা দেখবো যে আরো অন্য ইউনিটও থাকতে পারে, 1 - 1 ছাড়াও ইউনিট থাকতে পারে, ঠিক আছে? তো মানে তোমার শর্ত হচ্ছে যে গুণ করলে কিউ√2 এর মধ্যে, কোয়াড্রেটিক ফিল্ডের মধ্যে তুমি ওই নাম্বার ইন্টিজার দুটিকে গুণ করলে 1 আসলেই হবে। ওকে, তো এখন আমরা দেখি যে থিওরেম 74 কি বলতেছে। an integer epsilon of q√d, একটা কোয়াড্রেটিক ফিল্ডের একটা ইন্টিজারকে আমরা ইউনিট বলতে পারবো যদি এবং কেবল যদি, আচ্ছা এখন এইখানে যে আবার আগের মতো যে এই আমাদের যে ডেফিনেশন, সেটা তো ম্যানুয়াল ডেফিনেশন। এখন এই ডেফিনেশনটা আসলে ক্রিটিক্যাল, মানে বের করাটা খুব, মানে তুমি আন্দাজে খুঁজতে থাকবা। ধরো তোমাকে আমি 1+ বলে দিলাম যে 1+1 না, ধরো হচ্ছে 2 + √-3, ঠিক আছে? এটা কি ইউনিট কিনা q√/-3 তে? তো এটা হচ্ছে, তাহলে তোমাকে কি করতে হবে, একটা নাম্বার খুঁজে বের করতে হবে যেন এইটার সাথে এটা গুণ করে, ওই নাম্বারটা গুণ করে আমরা 1 আনতে পারি, তাই না? তাহলে আমরা প্রমাণ করতে পারবো যে এটা একটা ইউনিট। বাট এখন এই আন্দাজে খোঁজাটা তো ডিফিকাল্ট, তো এই জন্যই সহজ একটা থিওরেম দিয়ে দিছে যে কোনো একটা কোয়াড্রেটিক ফিল্ডের মধ্যে কোনো একটা ইন্টিজারকে আমরা ইউনিট বলতে পারবো যদি এবং কেবল যদি নর্ম অফ এপসাইলন ইজ ইকুয়াল টু +or-1 হয়। অর্থাৎ ওই নাম্বারটার নর্ম যদি তুমি +1 অথবা -1 পাও, যেটাই পাও না কেন, +1 বা -1 পাইলেই ওই নাম্বারটা, ইন্টিজারটা একটা ইউনিট হবে। তাহলে আমরা এখানে আর এই কষ্ট করে আরেকটা নাম্বার না খুঁজে আমরা এই থিওরেম দিয়ে চেক করে দেখি যে তাহলে এই 2 + √3 এটা নর্ম কত হয়, 2 + √/-3 এটা নর্ম অফ 2 + -√3, এটা নর্মের ডেফিনেশন কি ছিল? যে নর্মের ডেফিনেশন হচ্ছে ওই নাম্বারটাকে তার অ্যাডজয়েন্ট দিয়ে গুণ করতে হবে, তাই না? অ্যাডজয়েন্ট দিয়ে গুণ করতে হবে, অ্যাডজয়েন্ট তো না, সরি, কনজুগেট দিয়ে। তো কনজুগেটের সাথে গুণ করে দেন গুণফলটাই হবে হচ্ছে নর্মের ভ্যালু। তাহলে এখানে যদি গুণ করো তাহলে আগের মতো a+b a - b, তার মানে হচ্ছে 2² মানে 4, আর হচ্ছে -b², মানে হচ্ছে -3। আচ্ছা, তো এখানে কি আমি, আচ্ছা সরি, এখানে একটু ভুল করছি বোধহয়, তাহলে এটা, আচ্ছা ঠিক আছে, ওকে, সমস্যা নাই। তাহলে 4 + 3 আসতেছে, তাহলে 7 আসতেছে, তার মানে এটা কিন্তু আমাদের হবে না, q√/-3 তে এটা কিন্তু আমাদের নর্ম, সরি, ইউনিট হবে না এই নাম্বারটা। এখন যদি ধরো q+√3 তে চিন্তা করতাম, এটা q+√3 তে সাপোজ, তাহলে কিন্তু এটা এখানে প্লাস হতো, এখানেও প্লাস হতো। তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমরা হচ্ছে এখানেও আমরা +3 পাইতাম, তখন এখানে পাইতাম হচ্ছে 4 - 3, তার মানে 1। তাহলে q√3 তে, q²√3 তে তখন আমাদের এই যে 2 + √3 যে নাম্বারটা, সেটা কিন্তু একটা ইউনিট পাইতাম। সো 1 - 1 ছাড়াও যে ইউনিট আছে, সেটার এক্সাম্পল আমাদের হয়ে গেল, ঠিক আছে? তো তাহলে এই থিওরেম যেটা আছে 74, এটা তোমরা নিজেরা একটু দেখবা, মানে এটাও খুব ইজি, কঠিন কিছু না, নিজেরা দেখলেই বুঝতে পারবা। জাস্ট ডেফিনেশন ইউজ করেই প্রমাণ করা হয়েছে, নর্মের ডেফিনেশনটা ইউজ করছে এবং ইউনিটের ডেফিনেশনটা ইউজ করছে, খুব ইজি। সো এটা নিজেরা বুঝতে পারবা। এবং একইভাবে থিওরেম 75, এটাও খুব ইম্পর্টেন্ট থিওরেম। দুইটা ইউনিট যদি তোমার দেয়া থাকে, তাহলে ওই, ধরো এপসাইলন 1 একটা ইউনিট, তাহলে তার যে কনজুগেট সেটাও একটা ইউনিট হবে, এবং ওই দুইটা ইউনিটের গুণফলও একটা ইউনিট হবে, তাদের ভাগফলও একটা ইউনিট হবে। মানে দুইটা ইউনিটকে ভাগ করলেও তুমি আরেকটা ইউনিট পাবা, ঠিক আছে? তো এই জিনিসগুলো প্রমাণও খুব ছোট ছোট, এগুলো নিজেরা দেখবা। তারপরে যদি একটা ইউনিট তোমার দেয়া থাকে, এখানে কোশ্চেন দেয়া আছে, লাস্ট কোশ্চেনটা একটু দেখি, তাহলে তার ইনভার্স যেটা 1/এপসাইলন, সেটাও একটা ইউনিট হবে, তাই? এটা তো বুঝতেই পারতেছো, বাই ডেফিনেশনই চলে আসে। এপসাইলন যদি ইউনিট হয় তাহলে 1/এপসাইলন তো ইউনিট হইতেই হবে। সো নেক্সট যেটা আসতেছে, ইউনিটস কোয়াড্রেটিক ফিল্ড। এখন এই যে যত কোয়াড্রেটিক ফিল্ড আছে, সেগুলোর মধ্যে আসলে কতগুলো, মানে
কোন কোয়াড্রেটিক ফিল্ডে কয়টা, যেমন আমরা আমাদের যে নর্মাল যে কিউ সেটার মধ্যে আমরা ইউনিট পাইছি মাত্র দুইটা, বাট বাকি যে মানে এটাকে এক্সটেনশন করে তো অনেক ধরনের কোয়াড্রেটিক ফিল্ড √2 হতে পারে, √3 হতে পারে ডি এর বিভিন্ন ভ্যালুর জন্য। তাহলে কোন কোয়াড্রেটিক ফিল্ডে কয়টা ইউনিট থাকবে বা কি কি ইউনিট থাকবে সেই জিনিসগুলো একটু আমাদের মানে জানা দরকার, ঠিক আছে? তো এটার জন্য হচ্ছে থিওরেম 76, এটাও স্টেটমেন্টটাই লাগবে শুধু, এটাও জাস্ট একটু মনে রাখো, ডি যদি নেগেটিভ হয় -1 আর -3 ছাড়া, -1 আর -3 ছাড়া আর যত নেগেটিভ ডি আছে, নেগেটিভ ইন্টিজার আছে, ডি এর ভ্যালু তো ইন্টিজার আমরা বলে আসছি। সো এই ক্ষেত্রে কোয়াড্রেটিক ফিল্ডের শুধুমাত্র দুইটা ইউনিটই থাকবে, একটা হচ্ছে +1, একটা হচ্ছে -1, আর সম্ভব না, ঠিক আছে? আর যদি ডি এর ভ্যালু -1 হয় এক্স্যাক্টলি, তাহলে সেই ক্ষেত্রে চারটা ইউনিট থাকবে, +-1 এবং সাথে +-√1 বা যেটাকে আমরা আই বলি, +-i, ঠিক আছে? আর যদি ডি এর ভ্যালু -3 হয় তাহলে q√-3, সেটার মধ্যে 6টা ইউনিট আছে। দেখো এই 6টা ছাড়া আর কোনো ইউনিট নাই, +-1 প্লাস এই যে এই নাম্বারটা আর এইটা, ঠিক আছে? এই 6টা ইউনিটই শুধুমাত্র q√-3 মধ্যে থাকবে। তো একটু আগে আমরা নিছিলাম কত, 2 +√3 এটা নিছিলাম। সো অবভিয়াসলি এটা তো এটার মধ্যে নাই, এই 6টা ছাড়া আর তার কোনো রুটই নাই, সো এটাও রুট হবে না, বোঝা যাচ্ছে? আচ্ছা, এখান থেকেও বোঝা যাচ্ছে। আচ্ছা, আর যদি ডি যদি পজিটিভ কোনো নাম্বার হয় তাহলে ওই কোয়াড্রেটিক ফিল্ডের ইনফাইনাইটলি মেনি ইউনিটস থাকতে পারে, অসংখ্য ইউনিটস থাকতে পারে, ঠিক আছে? একটু আগে এক্সাম্পল দিয়ে দেখালাম যে q√3 এর মধ্যে একটা হচ্ছে 2 +√3, এটা একটা ইউনিট, ঠিক আছে? তো এরকম আরো অনেক ইউনিট তুমি তৈরি করতে পারো। আচ্ছা, তো এটা গেল হচ্ছে আমাদের কোন কোয়াড্রেটিক ফিল্ডে কয়টা ইউনিট থাকবে এবং কি কি সেগুলোর একটা থিওরেম। তো নেক্সট আরেকটা জিনিস আছে যে শো দ্যাট অ্যান ইন্টিজার আলফা ইন এ কোয়াড্রেটিক ফিল্ড ইজ নন জিরো অ্যান্ড নন ইউনিট ইফ অ্যান্ড অনলি ইফ এটা নর্মের মডুলাস যদি গ্রেটার অর ইকুয়ালস টু 2 হয়। এটা আমি আর করে দিব না, এটা তোমরা নিজেরা করবা, কারণ নন জিরো হলে ওই যে নর্মের একটা ইয়ে আছে না, নর্মের একটা থিওরেম ওখানে ছিল যে নর্ম অফ আলফা ইজুকাল টু 0 হবে যদি, এবং যদি আলফা ইজুকাল টু 0 হয়, এরকম একটা কিছু ছিল। তো ওইখান থেকে ওইটার কনসেপ্ট ইউজ করলেই তোমরা এটা প্রমাণ করতে পারবা। এবং ইউনিটের কনসেপ্ট একটু আগে যে ইউনিট দেখাইলাম, যে ইউনিট হতে হলে নর্ম অফ আলফা সমান +-1 হতে হবে, এই আগের স্লাইডের থিওরেমটা। তো সুতরাং এই দুইটা থেকেই যেহেতু আলফাটা বলাই আছে নন জিরো এবং নন ইউনিট, তার মানে ওই জিরো হওয়া সম্ভব না নর্ম অফ আলফার ভ্যালু, আর হচ্ছে যেহেতু ইউনিট না, এটা আলফাটা যেহেতু ইউনিট না বলাই আছে, তাহলে সুতরাং এটার ভ্যালু +-1 হওয়া সম্ভব না। সুতরাং আলটিমেটলি এটার ভ্যালু বুঝতেই পারতেছো, অ্যাবসলিউট ভ্যালু যেহেতু নেওয়া হয়েছে, তো বুঝতেই পারতেছো। আবার আরেকটা থিওরেম ছিল যে নর্ম অফ আলফা সবসময় যে কোনো আলফার জন্য নর্ম অফ আলফা হচ্ছে রেশনাল ইন্টিজার হতে হবে, তার মানে আমাদের জেড এর মধ্যে থাকতে হবে, জি এর মধ্যে। তো সেই অনুযায়ী সবকিছু মিলাইলে কিন্তু এটা চলে আসে, ঠিক আছে? সো এটা নিজেরা করবা। তো নেক্সট যে টপিকটা সেটা হচ্ছে অ্যাসোসিয়েটস ইন কোয়াড্রেটিক ফিল্ড। এটা বলার আগে আমি একটু মানে ব্যাপারগুলো আর একটু কোয়াড্রেটিক মানে আমাদের কিউ এর আইডিয়াগুলো আবার একটু রিপিট করি, তাহলে বুঝতে সুবিধা হবে। দেখো আমরা যে রেশনাল ফিল্ড যেটা ছিল, রেশনাল নাম্বারের সেট, সেখানে ধরো 12 একটা নাম্বার আছে, সেই 12 নাম্বারটাকে ধরো আমরা হচ্ছে মানে ফ্যাক্টরাইজেশন করতে চাচ্ছি, প্রাইম ফ্যাক্টরাইজেশন, ঠিক আছে? তো প্রাইম ফ্যাক্টরাইজেশন করতে গেলে এটাকে আমরা আমরা তো বলে আসছিলাম যে এটার আসলে প্রাইম ফ্যাক্টরাইজেশনটা ইউনিক, বাট ইউনিকটা আসলে আমরা কোন সেন্সে চিন্তা করছি সেটা যদি একটু দেখি। 12কে তো আমরা লিখতে পারি কি 2 × 2 × 3, ঠিক আছে? বা আমি চাইলে 12কে এইভাবেও লিখতে পারতাম, 12 = 1 × 1 × 1 × 2 × 2 × 3, এভাবে তো লিখলেও কোনো সমস্যা ছিল না। তো বা 12 = লিখতে পারতাম -1 × -1 × 2 × 2 × 3, এভাবে তো লিখতে পারতাম। বা 12 = এভাবে লিখতে পারতাম, আচ্ছা এটা উপরে লিখি, 12 = -2 × -2 × 3, ঠিক আছে? এভাবে তো লিখতে পারতাম, তাই না? তো তাহলে কি আসলে এটা ব্যাপারটা ইউনিক হলো? তো ইউনিক আমরা ধরে নিছিলাম এই সেন্সে যে আমরা বলেই নিছিলাম যে 1 কোনো প্রাইম না, 1 নিজে কোনো প্রাইম না, এবং 1টাকে আমরা যে ইউনিট বলছি, ঠিক আছে? 1 হচ্ছে ইউনিট। সো
ইউনিট তুমি ওই ফ্যাক্টরে কোনো একটা নাম্বারের ফ্যাক্টরাইজেশনে তুমি ইচ্ছা মতো ইউনিট তুমি দিতেই পারো, তাতে কোনো অসুবিধা নাই। ঠিক আছে, যে এখানে যেমন আমি 3টা ইউনিট ইউজ করছি, এখানে যেমন আমি -1 এগুলোকেও আমরা বলছি এটাও কিউ এর ইউনিট। ঠিক আছে, সো -1 এখানে 2টা ইউজ করছি, তাতেও কিন্তু আমার এই ফ্যাক্টরাইজেশনে কোনো সমস্যা হয় নাই। ঠিক আছে, সো আমরা ইউনিট গুলোকে আমরা দেখতে পাচ্ছি কোনো একটা ফ্যাক্টরাইজেশনে ইউনিট আমরা চাইলে একাধিক ব্যবহার করতে পারি, চাইলে নাও ব্যবহার করতে পারি, কোনো সমস্যা নেই। তো একইভাবে আবার আরেকটা ব্যাপার যেটা, যেমন এই যে এখানে 2, আচ্ছা এখানেও মাইনাস হবে, আচ্ছা এই যে 2 2 এই দুটাকে আমি -2 দিয়ে রিপ্লেস করলেও কিন্তু আমার ফ্যাক্টরাইজেশন ভুল হচ্ছে না, সেমই থাকতেছে। এই দুটাকে আমরা সেম ধরে নিছি এই সেন্সে যে এই 2 আর -2 এইগুলো আসলে সমস্যা নাই, আমি কোনো একটা প্রাইম ফ্যাক্টরকে তার অ্যাসোসিয়েট দিয়ে রিপ্লেস করতে পারি। এই যে 2 একটা প্রাইম, এটার যে -2 যে প্রাইমটা, মানে 2 যদি প্রাইম হয় তাহলে -2টাও তো আসলে প্রাইমই হবে। মানে আমরা যদিও প্রাইম নাম্বারকে আমাদের ইন জেনারেল যখন আমরা কিউ এর মধ্যে পড়ছি বা জেড এর মধ্যে, তখন আমরা পজিটিভ নাম্বারগুলোকে শুধু প্রাইম হিসেবে ফিক্সড করে দিছিলাম। এই কারণেই ফিক্সড করছিলাম যে আমরা হচ্ছে এই প্রাইম ফ্যাক্টরাইজেশনটাকে ইউনিক হিসেবে ডিফাইন করতে চাই। ঠিক আছে, যাতে আমাদের এই মানে ইউনিকনেসের কোনো সমস্যা না হয়। তো এখন আমরা বলতেছি যে এই 2 এবং -2 দুটাই প্রাইম, এবং এই দুটোকে আসলে আমরা বলি অ্যাসোসিয়েটেড প্রাইম। ঠিক আছে, অ্যাসোসিয়েটেড প্রাইম, কারণ হচ্ছে এই দুইটার মধ্যে পার্থক্যটা আসলে কিছুই না। 2টাকে আমরা লিখতে পারি -1 ইন্টু 2, তাই না? আসলে এই ঘটনা, এই এখানে যে লাইনটা লিখছি এটাকে আমি আসলে এভাবেই লিখতে পারতাম, -1 ইন্টু 2 ইন্টু -1 ইন্টু 2 ইন্টু 3। ঠিক আছে, তার মানে -1, এই যে ইউনিট গুলো আসলে অ্যাড হয়ে কোন একটা প্রাইমের সাথে তুমি একটা ইউনিট গুণ করে তুমি সেটাকে অ্যাসোসিয়েটেড প্রাইমে রূপান্তরিত করতে পারো। ঠিক আছে, তো -2টা আসলে অ্যাসোসিয়েটেড প্রাইম, এবং অ্যাসোসিয়েটেড প্রাইম জিনিসটা কি, যে আসলে ওই কোন একটা নাম্বার যদি তার সাথে যদি তুমি একটা ইউনিট যদি গুণ করো, ঠিক আছে, এটা একটা ইউনিট, তাহলে আসলে ওটাকে আমরা অ্যাসোসিয়েটেড, এই দুইটা নাম্বারকে আমরা অ্যাসোসিয়েটেড বলি তখন। যে যেহেতু -1 একটা ইউনিট দিয়ে এটাকে গুণ করে এই নাম্বারটা পাইছি, এই -2টা পাইছি, সরি -2 সমান আমরা লিখতে পারতাম -1 ইন্টু 2। সো -2টাকে যেহেতু আমি একটা ইউনিটের সাথে 2 কে গুণ করে পাইছি, সো 2টা হচ্ছে -2 এর একটা অ্যাসোসিয়েট, বা -2 হচ্ছে তোমার 2 এর একটা অ্যাসোসিয়েট। অন্যভাবে বললে তো আমি এভাবে লিখতে পারতাম -1 ইন্টু -2 সমান 2। তাহলে একটা ইউনিট দিয়ে -2 কে গুণ করে আমি 2 পাইছি। তো এই জন্য এই 2 আর 2টা হচ্ছে -2 এর একটা অ্যাসোসিয়েট। সো অ্যাসোসিয়েটেড এর কনসেপ্টটা আমরা যদিও আগে বলি নাই, বাট এখন আমি মানে কিউ এর ক্ষেত্রে আলোচনা করলাম, যাতে তোমাদের এই কোয়াড্রেটিক ফিল্ডের ক্ষেত্রে বুঝতে সুবিধা হয়। অর্থাৎ কিউ এর ক্ষেত্রে যদি জিনিসটা মাথায় রাখো যে আসলে ওই 1 আর -1 আর ওই যে ইউনিক ফ্যাক্টরাইজেশনের সময় এই চিহ্নর ঝামেলাগুলোকে আমরা যাতে আলাদাভাবে চিন্তা না করি, সেই জন্যই আসলে এই জিনিসগুলোকে মানে ডিফাইন করা হয়েছে যে এই অ্যাসোসিয়েটেড প্রাইম থাকলে কোনো অসুবিধা নেই, ওটাকে আমরা আলাদা হিসেবে ধরবো না, বা হচ্ছে ইউনিট যদি ওখানে আমি একাধিকবার ইউজ করি তাতেও ওইটাকে আমরা আলাদা ফ্যাক্টরাইজেশন হিসেবে ধরবো না। ইউনিক ধরবো এই সেন্সে যে এই ইউনিট থাকুক বা না থাকুক, ইউনিট চেঞ্জ হইলে ফ্যাক্টরাইজেশন চেঞ্জ হয় না, বা হচ্ছে ইউনিট একাধিকবার বা না ইউজ করলেও কোনো সমস্যা নাই, বা অ্যাসোসিয়েটেড প্রাইম ইউজ করলেও সেটাকে আমরা আলাদা ফ্যাক্টরাইজেশন ধরবো না। ঠিক আছে, তো এখন তাহলে এই অ্যাসোসিয়েটেড এর একটু আগে যে ডেফিনেশনটা দিলাম, এটাই হচ্ছে কোয়াড্রেটিক ফিল্ডে ইন জেনারেলি দেওয়া হয়েছে, যে যে কোনো দুইটা নন জিরো ইন্টিজার যদি তোমার থাকে কোয়াড্রেটিক ফিল্ডে, যেন তুমি একটা ইন্টিজারকে আরেকটা ইন্টিজারের সাথে কোন একটা ইউনিট গুণ করে তৈরি করতে পারতেছো। যেমন একটু আগে আমাদের ছিল যে -2 সমান 2 ইন্টু -1, এটা একটা ইউনিট, এটা একটা ইন্টিজার, এটা একটা ইন্টিজার। এই ইন্টিজারটাকে আমি দেখতে পাচ্ছি যে এই ইন্টিজারের সাথে একটা ইউনিট গুণ করে তৈরি করা যাচ্ছে। সুতরাং আমরা ওই সিমিলার সেন্সে এখানে বলতে পারি যে যদি এরকম এই একটা ইউনিটের সাথে একটা ইন্টিজার গুণ করে আরেকটা ইন্টিজার তৈরি করা যায়, তাহলে আমরা এই আলফাটাকে বলবো অ্যাসোসিয়েট অফ বেটা, বা অন্যভাবে বললে যে আলফাকে বিটা দিয়ে ভাগ করলে, এখান থেকে তো আমরা রিঅ্যারেঞ্জ করে ভাবে লিখতে পারি যে আলফা বাই বেটা সমান সমান এপসিলন। তাহলে আলফা বাই বেটা ভাগফলটা, কোশেনটা যদি একটা ইউনিট হয়, দুইটা নাম্বার ইন্টিজারের কোশেনটা যদি ইউনিট হয়, তাহলে আমরা ওই উপরের নাম্বারটা অর্থাৎ নুমেরেটরটাকে ডিনোমিনেটরের একটা অ্যাসোসিয়েট বলবো। এখন উল্টা কথাটাও সত্য, কোশ্চেন নাম্বার 1 এটা প্রমাণ করতে বলা আছে, সরি কোশ্চেন নাম্বার 1 না 2-তে, যে যদি আলফা একটা অ্যাসোসিয়েট হয় বিটার কোন একটা কোয়াড্রেটিক ফিল্ডে, তাহলে বিটাটাও আলফার একটা অ্যাসোসিয়েট হবে। এটা এটা প্রমাণটা খুব ইজি, যে আলফা সমান সমান, আলফা যেহেতু বিটার অ্যাসোসিয়েট, বাই ডেফিনেশন আলফা সমান সমান বিটা এপসাইলন, তাহলে আমরা লিখতে পারবো বিটা সমান সমান কি, আলফা ইন্টু 1/এপসিলন। ঠিক আছে, তাই না? জাস্ট রিঅ্যারেঞ্জ করলাম। তো তাহলে এই যে 1/এপসিলন যেটা,
আমরা একটু আগে আবার প্রমাণ করে আসছিলাম যে এপসিলন যদি ইউনিট হয় তাহলে তার ইনভার্স যেটা 1/এপসিলন, মানে প্রমাণ করে আসি নাই, প্রমাণ করতে বলছি তোমাদের, একটা কোশ্চেন ছিল যে এপসিলন যদি ইউনিট হয় তাহলে তার যে ইনভার্স 1/এপসিলন সেটাও একটা ইউনিট হবে, ঠিক আছে। তো এটা যেহেতু ইউনিট হবে, আলফা দিয়ে আমি একটা ইউনিটকে গুণ করে, তাহলে 1/এপসিলন একটা ইউনিট, সেই ইউনিটের সাথে আলফাকে গুণ করে বিটা পাচ্ছি, সুতরাং বিটা ইজ অ্যান অ্যাসোসিয়েট অফ আলফা বাই ডেফিনিশন। সো কোশ্চেন 2 প্রমাণ হয়ে গেল, ঠিক আছে। তো বুঝতে পারতেছি এই কোশ্চেন গুলো আসলে খুবই, মানে তুমি যদি কনসেপ্টটা ধরতে পারো তাহলে এগুলো প্রমাণ আসলে খুবই ছোট ছোট, তেমন মানে যেগুলো বেশি কমপ্লিকেটেড প্রমাণ সেগুলোই আমি শুধু স্টেটমেন্ট অনলি হিসেবে দিয়ে দিচ্ছি, ঠিক আছে। ওগুলো খুবই কমপ্লিকেটেড, কেউ তারপরে ইন্টারেস্ট থাকলে দেখে নিতে পারো। আচ্ছা, তাহলে অ্যাসোসিয়েটেড ডেফিনেশনটা বোঝা গেল। এখন আমরা ছোট ছোট নাম্বার দিয়ে বুঝতে পারছি, একটু কমপ্লিকেটেড নাম্বার দিয়ে চিন্তা করি যে 2+√3 এটা তো কিউ√3 এর একটা ইউনিট ছিল, একটু আগে আমি দেখাইছিলাম। তো 2+√3 এর সাথে তুমি যদি 1+√3, এটা একটা ইন্টিজার কিউ√d এর মধ্যে নন জিরো ইন্টিজার, এই ইন্টিজারটার সাথে এই ইউনিটটা গুণ করলে এই ইন্টিজারটা তৈরি হয়। সুতরাং আমরা বলতে পারবো যে 5+3√3 এই ইরেশনাল নাম্বারটা হচ্ছে 1+√3 এর একটা অ্যাসোসিয়েট ইন দ্য কোয়াড্রেটিক ফিল্ড কিউ√3, ঠিক আছে, যেহেতু আমরা একটা ইউনিটের সাথে গুণ করে এই নাম্বারটাকে তৈরি করতে পারতেছি। তো নেক্সট যেটা দেখাতে হবে, শো দ্যাট এনি ইন্টিজার আলফা ইজ অ্যান অ্যাসোসিয়েট অফ ইটসেলফ। এটা তো দেখানোই যায় যে আলফা সমান সমান আলফা ইন্টু 1 হয়ে গেল, যেহেতু 1 একটা ইউনিট, তো ইউনিটের সাথে গুণ করে তো তাকে পাওয়া যাচ্ছে, সুতরাং নিজের নিজের যে অ্যাসোসিয়েট হবে এটা বলার অপেক্ষা রাখে না। 2 নাম্বারটা অলরেডি করে দিছি। 3 এবং 4 এগুলো হচ্ছে মানে হ্যারোল্ড এম স্টার্কের বইতে পেয়ে যাবা, থিওরেম হিসেবে দেয়া আছে। তোমরা হচ্ছে ওই থিওরেমটাকে এখানে আমি প্রবলেম হিসেবে দিছি, সো ওখান থেকে প্রমাণ করতে পারবা। এবং ছোট ছোট প্রুফ, এগুলো খুব একটা কঠিন কোনো প্রমাণ না, সো আশা করি সবাই করতে পারবা। তো নেক্সট ক্লাসে আমরা হচ্ছে প্রাইম, কোয়াড্রেটিক ফিল্ডে কিভাবে আমরা প্রাইম ডিফাইন করি, এবং হচ্ছে দেন ইউনিক ফ্যাক্টরাইজেশন, সেই জিনিসগুলো ফ্যাক্টরাইজেশন গুলো কিভাবে করি সেইগুলো আমরা পড়বো। আজকে এই পর্যন্তই। আর এখানে একটা কথা খুবই বলা গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে এই যে দেখো এখানে কোশ্চেন হিসেবেও কিছু প্রবলেম দিচ্ছি, আবার থিওরেম হিসেবেও দিচ্ছি। আমি চাইলে এই কোশ্চেন গুলোকে থিওরেম হিসেবেও স্টেট করতে পারতাম, ঠিক আছে, আবার চাইলে থিওরেম গুলোকে কোশ্চেন হিসেবে স্টেট করতে পারতাম। সো থিওরেম, এত থিওরেম থেকে ভয় পাওয়ার কিছু নাই। আসলে নাম্বার থিওরিতে ম্যাক্সিমাম কোশ্চেনই দেখা যায় জেনারেলাইজড কোশ্চেন, সো এটাকে তুমি থিওরেমও বলতে পারো, আবার থিওরেমকে চাইলে প্রবলেম হিসেবেও চিন্তা করতে পারো। সো তোমরা এই জিনিসগুলো, যেগুলো থিওরেম আমি প্রমাণ হিন্টস দিছি তো দিছি, যেগুলো দেই নাই সেগুলো অবভিয়াসলি বই থেকে দেখবা, কারণ আমি দেখাই নাই মানে যে আসবে না পরীক্ষায়, এখানে মানে এক্সপ্লেইন করি নাই, কারণ হচ্ছে যেহেতু এগুলো তোমাদের নিজের পড়লে বোঝা উচিত। বাট সব পরীক্ষায় কিন্তু আমি যেগুলো খালি বুঝাইছি ওগুলোই আসবে এরকম আবার কেউ ভাইবো না, ঠিক আছে। সো আশা করি নেক্সট ক্লাসে আবার দেখা হবে প্রাইম নাম্বারের সহ। সে পর্যন্ত সবাই ভালো থাকো। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফিজ।